আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে আমি শুরু করি। আমাদের আজকের যেই পার্টটা আমরা শুরু করব, বা আমাদের যে বুট ক্যাম্পের যে পোর্শনটা আমরা শুরু করব, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস উইথ পাইথন। ওকে, সো এইটার একটা শর্ট কোর্স। তো আমাদের মূল যে বুট ক্যাম্পটা আছে, সেই বুট ক্যাম্পের কয়েকটা পার্টে ভাগ করা আছে। তো এটার যেই লাস্ট পার্ট বলতে গেলে, সেটা আমরা শুরু করছি। তো আপনারা যারা অলরেডি বুট ক্যাম্প করছেন তারা তো জানেনই, যারা জানেন না তাদেরকে আমি একটু জাস্ট একটা আইডিয়া দিয়ে দিই। সেটা হচ্ছে আমাদের যে বুট ক্যাম্প, সেই বুট ক্যাম্পের কয়েকটা পার্ট আছে। যেমন ফার্স্টে নাজিম আপনাদেরকে ক্লাস নিচ্ছে যে এক্সেল এবং পাওয়ার বি এর, এটা নাজিমের পার্ট। তারপরে আপনার হচ্ছে এসকিউএল, বিগ ডাটার যে পার্টটা, তো এইটা হচ্ছে প্রতীকের পার্ট। আর লাস্টলি যে পার্টটা, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, এইটা আমি নেই। ওকে, আমার নাম নাজমুস সাকিব, শর্ট ফর সাকিব। তো এখানে যারা নতুন আসছেন, তারা হচ্ছে আমাদের বুট ক্যাম্পের যেই শর্ট কোর্সের যে পোর্শনটা, এই পার্টটাতে আমরা হচ্ছে আমাদের রানিং ব্যাচের সাথে আলাদাভাবে আমরা এটা কোর্সটা অফার করেছি। তো আপনারা যাদের স্ট্যাটিস্টিক্সের নলেজ জানা দরকার, শেখা দরকার, বা আপনারা যারা মনে করেন যে স্ট্যাটিস্টিক্সটা শেখা উচিত, তারা হচ্ছে আমাদের এইখানের এই আজকের যে পোর্শনটা আমরা শুরু করছি, এটাতে আপনারা জয়েন করতে পারেন। তো অলরেডি 4 জন এনরোল করেছেন, আরও হয়তো 3-4 জন হয়তো এনরোল করে ফেলবেন। আমাদের এনরোলমেন্ট এটা এখন আজকে 18 তারিখ, এটা হয়তো 20-21 তারিখ পর্যন্ত চলবে। আমি আমার স্ক্রিনটা যেখানে ছিলাম, আচ্ছা, ওকে, এখানে। তো আমাদের ডেটা সায়েন্স ক্যারিয়ার ট্র্যাকে বিআই অ্যানালিস্টের যেই ডেটা সায়েন্সের যে ক্যারিয়ার ট্র্যাকটা আছে বিআই অ্যানালিস্ট হিসেবে, তো ওইখানে আমাদের যে স্কিলগুলো জানা প্রয়োজন, সেগুলোর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। তো আজকে হচ্ছে সেই জিনিসটা নিয়ে ফার্স্টে আমরা একটু আলোচনা করব। আমি আপনাদেরকে অলরেডি একটা আইডিয়া দিয়েছি, যে 10 মিনিট 15 মিনিট করে ভাগ করে দিয়েছি, যে কোন সময় কতটুকু আমি আলোচনা করব। আর আজকে আমাদের মেইন ক্লাসের পোর্শন, প্রথম পোর্শনটা আমি আজকে কাভার করব। সো আজকে আমরা ফার্স্টে ডিসকাশন করবো যে ডেটা সায়েন্সের ক্যারিয়ার ট্র্যাকগুলো কি বাংলাদেশের পার্সপেক্টিভে, এটার জবস পোর্শন ইয়াগুলো কি, স্কোপগুলো কি, আমরা আমাদের কোর্সের মডিউল যেটা আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের পোর্শন আমরা কাভার করব সেটা, এবং এটা শেখার জন্য কী কী জিনিস আমাদের জানা উচিত প্রি রিকোয়েজিট হিসেবে, অথবা ক্যারিয়ার ট্র্যাকের জন্য কী কী জিনিস জানা উচিত সেটা আমরা দেখব। আপনাদের কাছে কিছু কোশ্চেন আনসার আমরা নিব। ওকে, সো আমার ব্যাপারে মোটামুটি যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদেরকে আমি একটু আমার সম্পর্কে হালকা করে বলি। আমার নাম নাজমুস সাকিব, আমি একাডেমিক কো ফাউন্ডার হিসেবে আছি এখানের মধ্যে। আম, আর এখানে আমি হচ্ছে একদম শুরু থেকেই আছি বলতে গেলে, 2020 সাল থেকেই। আমি বিএসসি করেছি রুয়েট থেকে 2013-তে, অ্যান্ড দেন আমি ইউএসএ থেকে মাস্টার্স করি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে, অ্যান্ড দেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে সেকেন্ড মাস্টার্স করি অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্সে। আর এটা হচ্ছে কোভিডের সময় আর কি। তা আমি কোভিডের আগে একটা ইউনিভার্সিটি ছিলাম চিটাগাংয়ে। ইউএস থেকে আসার পর আমি ইউএসএতে আমার মাস্টার শেষ করে আসার পরে আমি একটা ইউনিভার্সিটি ছিলাম মেকানিক্যাল ডিপার্টমেন্টে। আর তার আগে হচ্ছে আমি ওয়ালটনে ছিলাম সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট এক্সিকিউটিভ হিসেবে। আহ, আর আমি মোটামুটি হচ্ছে এখন রিসার্চের কাজই বেশি করি। আমার মোটামুটি 7-8টা জার্নাল পেপার এখন পর্যন্ত আছে। আহ, এখন এই মুহূর্তে সাইটেশন 330-এর উপর, 350 ক্রস করছে অ্যাকচুয়ালি। আর আমার মোটামুটি রিসার্চের এরিয়াগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং, হেলথ কেয়ার, প্রেডিক্টিভ অ্যানালিটিক্স, ডিপ লার্নিং, এনএলপি। তো এই জিনিসগুলো নিয়ে মোটামুটি এখন আমি মূলত রিসার্চে কাজ করি। জব সেক্টরের পার্সপেক্টিভের যেই লার্নিং কার্ভ আর হচ্ছে রিসার্চের লার্নিং কার্ভ, দুটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট। তো ওই জন্য আসলে যে আমি সরাসরি যে জব সেক্টরের ক্ষেত্রে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো তো আমি আমার ক্লাসের মধ্যে ডিসক্রাইব করি। তার পাশাপাশি যারা রিসার্চে কাজ করতে চান সেক্ষেত্রেও আমি, যদি আমার প্রয়োজন হয়, আমি যদি আমাকে জিজ্ঞাসা করেন বা বলতে পারেন, তাহলে আমি সেক্ষেত্রে আপনাদেরকে হেল্প সাপোর্ট করতে পারবো। তো আমাদের গ্র্যাড বাংকার একাডেমি, এটার ফার্স্টে ফেসবুক যেই পেজ ছিল, নাম ছিল, সেটা হচ্ছে গ্র্যাড বাংকার লার্নিং হাব। এখন যে পেজটা আপনারা দেখছেন, তো এইটা আমরা শুরু করি নভেম্বর ডিসেম্বর থেকে আর কি, 2020 সালে। তো এখন এই ডিসেম্বর মাস আমাদের 4 বছর পূর্তি হয়েছে, প্লাস নিউ ইয়ার সামনে এখন।
তো আমাদের এখন এই মুহূর্তে একসাথে আমরা 4-5টা কোর্স পরপর 1 সপ্তাহ 10 দিন পর আমরা 4-5টা কোর্স অফার করেছি, এবং এখানে আপনার অলরেডি 2টা শুরু হয়েছে। একটা ডিসেম্বরের 2 বা 3 তারিখে শুরু হয়েছে, আর একটা 11 তারিখে শুরু হয়েছে, আর আজকে থেকে শুরু হচ্ছে 18 তারিখে স্ট্যাটিস্টিক্যাল পোর্শনটা। আরেকটা পোর্শন হচ্ছে আপনার এক্সেল এবং পাওয়ার বিআই, ওইটা শুরু হবে 26 তারিখ থেকে। ওইটা আমরা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছি। তো সেই 2020 সাল থেকে এখন পর্যন্ত আমরা মোটামুটি 65-এর উপর ব্যাচ কমপ্লিট করছি। 2000-এর উপর স্টুডেন্ট আমাদের এখানে কোর্স করেছে। নতুন যারা কোর্স করেছে মানে তাদের মধ্যে একদম ফ্রেশ গ্র্যাজুয়েট যদি বলি, এরকম নতুন জব প্লেসমেন্ট হচ্ছে প্রায় 40-এর উপর। অ্যাটলিস্ট আমি মোটামুটি 20-25 জনকে চিনি, যাদেরকে পার্সোনালি চিনি, যারা বিভিন্ন জায়গায় এখন বর্তমানে ডেটা সায়েন্সের বিভিন্ন জবে তারা এখন কাজ করছে, লাইক সামথিং অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট অথবা বি অ্যানালিস্ট হিসেবে কাজ করছে। মোটামুটি কয়েকজন ফ্রিল্যান্সিংও করছে, আর যারা এই মুহূর্তে রানিং জবে আছে তারা তাদের স্কিল ডেভেলপ করছে আর কি। হয়তো তাদের ক্যারিয়ারে একটু বেটার একটা পজিশনে যাওয়ার চেষ্টা করেছেন বা করে ফেলছেন অথবা করছেন। সো আমাদের এই নামটা পরবর্তীতে আমরা চেঞ্জ করে একাডেমি আমরা নাম রাখি গত বছরের জুন মাসে, 2023 জুন মাসে। এবং এইটা বেসিক্যালি হচ্ছে ইউএসের সাথে, ইউএসের হচ্ছে একটা ফার্মের সাথে কোলাবোরেটেড, বিকজ আমাদের যিনি মেইন ফাউন্ডার উনি ইউএসএ থাকেন, উনি ওখানকার সিটিজেন। তো ওনাদের সাথে আর কি কোলাবোরেশনে আমরা এটার নাম রাখি একাডেমি। তো ওই হিসাবে আমরা এখন বলতে পারি যে এটা আসলে একটা ইউএস বেস কোম্পানি। তো ওইখানে অ্যারিজোনাতে উনি থাকেন। তো অ্যারিজোনার একটা অ্যাড্রেস আমরা বলি আর কি। আর বাংলাদেশে হচ্ছে উত্তরার একটা অ্যাড্রেস আমাদের একটা টেম্পোরারি অফিস আছে। বাট মোস্ট অফ দ্য কেসে আমাদের সব অপারেশনস বলতে গেলে অনলাইনে হয়ে থাকে, যার কারণে আসলে এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম। ওই জন্য আমাদের ওইরকম অফিস স্পেস আমরা ক্লিয়ারলি মেনশন করি না। অনেকে জিজ্ঞাসা করেন, মেনশন করি না বিকজ যেহেতু আমাদের সবগুলো কাজই হচ্ছে অনলাইন বেসিসে। তো ওই মানে আপনার যে মানে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো আপনার হচ্ছে কোনো একটা দোকান বা কোনো একটা শোরুম থাকা উচিত, আমাদের আসলে ওরকম প্রয়োজন হয় না বলে হচ্ছে আমরা করি না। আচ্ছা, তো আমাদের 2020 থেকে এখন পর্যন্ত যদি আমি বলি যে একদম শুরুতে যখন আমরা শুরু করেছিলাম বাংলাদেশে প্রথম আমরা ডেটা সায়েন্সের কোর্স শুরু করি। আপনারা এখন হয়তো বিভিন্ন প্ল্যাটফর্ম দেখবেন অনেকেই বিভিন্ন কোর্স অফার করছে, তারা হয়তো 6 মাস, 1 বছর বা 1.5 বছর বা 3 মাস ধরে হচ্ছে কোর্স করাচ্ছে। আমরাই বলতে গেলে বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান যারা সেই 2020 সাল থেকে একদম মানে নভেম্বর ডিসেম্বর থেকে আমরা শুরু করি আর কি। তো ওই থেকে ধীরে ধীরে এই বছর যদি আমি মানে লাস্ট উইকের পর্যন্ত আমি যদি কাউন্ট করি, তাহলে 725 জনের মতন আমাদের এখানে এনরোল হয়ে আছেন এই মুহূর্তে রানিং স্টুডেন্ট। আর এখান থেকে মোটামুটি 60% অলরেডি ব্যাচ কমপ্লিট হয়ে গেছেন। যেমন এখন এই মুহূর্তে আমাদের সাথে এখানে 2409 আছে। 2409 এর যারা এই মুহূর্তে আমাদের লাস্ট পার্টটা করতেছেন, তাদের আগামী মাসে বা হচ্ছে মানে বা জানুয়ারিতে শেষ হবে আর কি। তো তার আগ পর্যন্ত যদি আমি বলি যে 2401 থেকে শুরু করে 2408 আমাদের সিকোয়েন্স হিসেবে যদি আমরা বলি, তাহলে 8টা ব্যাচ অলরেডি কমপ্লিট। সেই হিসাবে 725-এর মধ্যে 60% মতো স্টুডেন্ট অলরেডি গ্র্যাজুয়েটেড হয়ে গেছে, কোর্স কমপ্লিট করে ফেলছে। এই হচ্ছে আমাদের মেন্টর। তো আমাদের গ্যাট ব্যাংকার একাডেমিতে আমাদের শুধুমাত্র আমরা ডেটা সায়েন্সের কোর্স করাই, এবং এখানে যতজন মেন্টর দেখতে পাচ্ছেন সবাই ডেটা সায়েন্স রিলেটেড জব করছেন অথবা রিসার্চ করছেন অথবা ফ্রিল্যান্সিং করছেন। সো এখান থেকে যারা স্পেসিফিক যেই পার্টে বা যেই স্কিলে তারা ডেভেলপ মানে কাজ করছেন বা যেটাতে এক্সপার্ট, তাদেরকে নিয়ে হচ্ছে আমরা শুধুমাত্র ওই পার্টটা করাই। ফর এক্সাম্পল যারা এখানে 2409 আছেন তারা হয়তো নাজিমের ক্লাসটা করছেন। তো নাজিম হচ্ছে আসলে এক্সেল এবং পাওয়ার বিআইতে এক্সপার্ট, মানে আমাদের সব মেন্টরদের থেকে ও হচ্ছে বস। বিকজ ওর কোম্পানিতে ও সকাল 8টা থেকে রাত্রে মানে সন্ধ্যা 6টা পর্যন্ত 365 দিন শুধুমাত্র এক্সেল আর পাওয়ার বিআই নিয়ে কাজ করে। সো ওর থেকে বেটার আর কেউ এক্সেল পাওয়ার বিআই শেখাতে পারবে না আমাদের এখানে। সো ও শুধুমাত্র আমাদের এখানের মধ্যে এক্সেল পাওয়ার বিআই ক্লাস নেয় বিগত 2.5 বছর, প্রায় 3 বছর ধরে। এছাড়া প্রতীক হচ্ছে এসকিউএল, ট্যাবলিউ, বিগ ডাটার এক্সপার্ট। সো ও বর্তমানে এখন হচ্ছে উপায়তে আছে, আপনার হচ্ছে যে ইউসিবি ব্যাংকের মোবাইল ব্যাংকিং উপায়, ওখানে আছে এখন এই মুহূর্তে। তার আগে 10 মিনিট স্কুলে ছিল। আর নাজিম হচ্ছে একটা আপনার ব্রিটিশ কোম্পানি, ওটা মানে হচ্ছে আর কি লিফট কোম্পানি আর কি, ওখানে আর কি একজন সিনিয়র ম্যানেজার হিসেবে আছেন। সবগুলো হচ্ছে ডেটা সায়েন্স রিলেটেড যে টিম বা বলেন যে ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টে কাজ করছেন।
এছাড়া হচ্ছে মাহবুব, মাহবুব এই মুহূর্তে নেক্সট বেঞ্চারে আছেন। মাহবুব মূলত হচ্ছে মেশিন লার্নিং এর উপর এক্সপার্ট। মাহবুব তার আগে হচ্ছে ইউএস এর একটা জবে রিমোট জব করছিলেন। আর এছাড়া হচ্ছে এখানে হাসান সাকিব ভাই, হাসান সাকিব ভাই উনি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসে এক্সপার্ট। তো উনি এই মুহূর্তে ওয়ালটনে আছেন। তো আরেকজন হচ্ছে এখানে মধ্যে ওয়ালিদ, ওয়ালিদ স্যার বলি আমরা বিকজ উনি ইউনিভার্সিটির লেকচারার। তো উনি হচ্ছেন সিএসসি ডিপার্টমেন্টে আছেন এবং উনি হচ্ছে মূলত ডিপ লার্নিং এনএলপি এর উপর এক্সপার্ট। মিজানুর রহমান ভাই উনি হচ্ছেন মূলত আপনার আপনার কি বলে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেটা অ্যাপাচি, এসকিউএল এগুলোর উপর এক্সপার্ট। তো এখানে যারা যারা যে পার্টে এক্সপার্ট তাদেরকে নিয়ে আসলে আমাদের এই কোর্স মডিউলগুলো সাজানো হয়। তো আমাদের এখানের মধ্যে আমরা মূলত 2টা বুট ক্যাম্প অফার করে থাকি আর 4-5টা শর্ট কোর্স অফার করে থাকি। আগে আমাদের 3টা বুট ক্যাম্প ছিল, এখন আমরা 2টা বুট ক্যাম্প করাচ্ছি। একটা হচ্ছে বিআই অ্যানালিস্টের আর একটা হচ্ছে ডেটা সায়েন্স উইথ মেশিন লার্নিং। মেশিন লার্নিং সাথে ডিপ লার্নিংও কানেক্টেড আছে আর কি। তো এই 2টা হচ্ছে বুট ক্যাম্প। আর শর্ট কোর্স যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের বিআই অ্যানালিস্ট এবং মেশিন লার্নিং এর মধ্যে ছোট ছোট পার্টে যেই মডিউলগুলো আছে এগুলো আমরা শর্ট কোর্স হিসেবে অফার করি। লাইক ফর এক্সাম্পল আজকে থেকে আমরা যেটা শুরু করছি এটা হচ্ছে বিআই অ্যানালিস্টের শর্ট কোর্স স্ট্যাটস এর পোর্শন। একই রকম ভাবে আপনার এক্সেল এবং পাওয়ার বিআই এর একটা পোর্শন আছে, মানে শর্ট কোর্স আছে। এসকিউএল আর হচ্ছে বিগ ডেটার উপর একটা শর্ট কোর্স আছে। আর হচ্ছে এই 11 তারিখ থেকে, গত সপ্তাহ থেকে আমাদের মেশিন লার্নিং এর শর্ট কোর্স শুরু হয়েছে এবং এই শর্ট কোর্সগুলো মোটামুটি প্রায় 1.5 থেকে 2 মাসের। আর বুট ক্যাম্পগুলো এগুলো হচ্ছে যেহেতু আমাদের এটা একটা জব রেডি প্রোগ্রাম, তো বুট ক্যাম্পে আমরা যা যা স্কিল প্রয়োজন 4টা 5টা 6টা স্কিল যা যা আছে সবগুলোকে আমরা মার্চ করছি। এই কারণে এই কোর্সের যে ডিউরেশন সেটা 4.5 থেকে 5 মাসের মতো হয়ে থাকে। যেমন এই মুহূর্তে 2409 এ যারা আছেন তারা আমাদের সাথে মোটামুটি 3 মাসের উপর হয়ে গেছে, 3-3.5 মাস হয়ে গেছে। আমার সাথে লাস্ট পোর্শনটা তাদের সাথে এটা শেষ হবে, শেষের পর তাদের ব্যাচ কমপ্লিট হবে। আমি যদি একটু দেখি এখানের মধ্যে সবার কথা আমি মনে করতে পারছি না। এই যে অন্তর আছে, আরমান, তারপর দীপ, নিলয় আছে, ঈশিতা আছে, জ্ঞানজ্যোতি আছে, হৃদয়, ঈশাত, আর অনেকেই আছে এখানে, লিমন অনেকে আছে। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাপারে, আমার ব্যাপারে এবং আমাদের কোম্পানির ব্যাপারে আর কি ইনফরমেশন। আর আমাদের যে অ্যাডভাইজর 2জন, একজন হচ্ছে নাহিদ হাসান, উনি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে, পিএইচডি করেছি স্ট্যাটিস্টিক্সে। তো আমাদের কোর্সের যেই মডিউলগুলো এগুলো আমরা চেষ্টা করি, আমি বলবো না 100%, বাট চেষ্টা করি যে বাইরের দেশে যেই জব রিলেটেড যে সকল স্কিলগুলো প্রয়োজন বা যে রিকোয়ারমেন্টগুলো প্রয়োজন ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কোর্স মডিউলটা সাজাতে। তো তো তাদের কাছ থেকে আমরা অ্যাডভাইস নিই যে কীভাবে কোর্স মডিউলটা সাজানো যায় বা কোনো কিছু আপডেট করতে হয় কিনা। আমরা মোটামুটি 3 থেকে 4 মাস পর পর আমাদের কোর্স মডিউল আপডেট করি। বছরে 2বার আমরা মিনিমাম কোর্স মডিউল আপডেট করি। তো দেখা যায় যে আজ থেকে 2 বছর বা 3 বছর আগে যে কোর্স মডিউল ছিল সেটা কিন্তু এখনকার সময়ের সাথে মিলবে না। এখনকার সময়ের বর্তমানে মার্কেট প্লেসে জব সেক্টরে যে স্কিলগুলো এখন দরকার হয় আমরা এখন সেগুলো শেখাবো। হতে পারে যে সামনের বছর আরও হয়তো নতুন কোনো জিনিস আসতেছে, তখন আমাদের মেন্টরদের মাধ্যমে জিনিসগুলোকে আমরা আপডেট করি, আমাদের অ্যাডভাইজার দিয়ে আমরা জিনিসগুলো আপডেট করি। যেমন এক্সেলের ক্ষেত্রে যেটা হয় যে আপনারা অনেক জায়গায় দেখবেন যে এক্সেল এবং পাওয়ার বিআই মানে শুধুমাত্র এক্সেল এবং পাওয়ার বিআই করে। আমাদের এখানের মধ্যে এক্সেল পাওয়ার বিআই সাথেও কিন্তু আরও কিছু এক্সট্রা ক্লাস অ্যাড করা আছে, যেমন গুগল শিট, গুগল লুকার স্টুডিও, তারপর অ্যাপ স্ক্রিপ্ট, তারপর পাওয়ার কুয়েরি, ড্যাক্স, এগুলো কিন্তু অ্যাড করা আছে। নট নেসেসারি যে আমি এটা বলবো না যে আপনাদের সব কিছুই একদম দেখানো হবে, বাট এই পার্টগুলো ইনক্লুড করা হয়েছে এই কারণে যাতে কিনা আপনারা জব সেক্টরে গেলে হঠাৎ করে যেন ভরকায় না যান, যেন আপনার ভয় না পেয়ে যান যে আল্লাহ এই জিনিস তুমি জীবনও দেখিনি। সো ওই জন্য আমরা করি কি যে প্রত্যেকটা জিনিসের আমরা কিছু না কিছু আইডিয়া, হয়তো একটু বেসিক লেভেলে, হয়তো একটু অ্যাডভান্স লেভেলে, হয়তো অল্প করে একটা ক্লাসে অথবা 5টা ক্লাসে, যেভাবেই হোক আমরা চাই যে 4.5 মাসের মধ্যে আপনাদেরকে যেন সব কিছু বিষয়ে একটা ওভারঅল আইডিয়া দেওয়া যায়। আর হচ্ছে রিয়াদ ভাই, উনি এখন এই মুহূর্তে ওনার পিএইচডি শেষ হয়ে গেছে, এখন উনি এই মুহূর্তে ইন্টেলে জব করছেন, উনি হচ্ছেন আমাদের মেইন ফাউন্ডার। আর এই হচ্ছে তোমাদের 2জন অ্যাডভাইজার। আর আমাদের যারা এখান থেকে জব করছেন, আমাদের এখানে কোর্স করে বিভিন্ন জায়গায় জব করছেন বা ইন্টার্নশিপ করেছেন, এরকম কিছু কোম্পানির নাম আমি যদি বলি: আকিজ গ্রুপ, ইউএস বাংলা এয়ারলাইন্স, ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স, নাসা গ্রুপ, হামিম গ্রুপ, সিটি ব্যাংক, তারপর আল আরাফা ইসলামী ব্যাংক, আইসিডিআরবি, মেরিল স্কিল, তারপর ডাটা স্কেপ রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি, এগুলোতে আমাদের এখানকার যারা কোর্স করেছেন, বুট ক্যাম্প করেছেন বা শর্ট কোর্স করেছেন, যেটাই হোক না কেন, তো তারা এইসব জায়গায় আর কি জব করছেন। আরও কিছু আছে, সব আসলে অ্যাড করা হয় নাই আর কি, আরও লম্বা লিস্ট আর কি।
তো আমি আমাদের সামনের পোর্শন যেটা পরবর্তী সেশন যেটা শুরু করব, সেটা শুরু করার আগে আমি একটু ছোট্ট করে, কারণ আমি প্রত্যেকটা সেশন আমি 10 থেকে 15 মিনিট করে রেখেছি যাতে কিনা আপনারা বোর না হন আর আমাকে যেন কোনো বাড়তি কথা বলতে না হয়। আমি পরের সেশনটা যাওয়ার আগে একটু জাস্ট কিছু কোশ্চেন নিব, যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে ইনিশিয়ালি তাহলে আমাকে এখন করতে পারেন। আর এমন যদি হয় যে কোশ্চেনের আনসারটা আমার পরবর্তী লেকচারের মধ্যে আছে বা আমি সামনে বলবো, তাহলে আমি সেই কোশ্চেনটার আনসার এখন না দিয়ে লেকচারের মধ্যে দিয়ে দিব। এনিওয়ান? নাই? কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি তাহলে পরের সেশনটা শুরু করি, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে আমরা একটু শর্ট করে আলোচনা করব যে বাংলাদেশের পার্সপেক্টিভে, আমি কিন্তু ওভারঅল পার্সপেক্টিভ বলতেছি না, ওভারঅল পার্সপেক্টিভ বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায়। আমি বাংলাদেশের জবের পার্সপেক্টিভে কথা বলতেছি শুধুমাত্র। বাংলাদেশে কি কি ধরনের জব আছে বা এই জবগুলো আসলে কি কি ধরনের কোম্পানির বা যারা অফার করে বা এগুলোর জন্য রিকোয়ারমেন্টগুলো কি, এই জিনিসগুলো আসলে খুব ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন আমরা পেয়ে থাকি, আমি পেয়ে থাকি। যেমন ফার্স্ট অফ অল আমাকে জিজ্ঞাসা করে যে ভাইয়া ইয়াতে এই যে এআই আসছে বা চ্যাট জিপিটি আসছে, এগুলো যে আসতেছে, এটা আমাদের সামনে ফিউচারে জব খাই ফেলবে কিনা, এটা একটা খুব কমন কোশ্চেন আমি পাই। এছাড়া হচ্ছে বাংলাদেশে এটার ফিল্ড কিরকম, এখন সামনে এটা বাড়বে না কমবে। অথবা এমন কোশ্চেন আমি পাই যে বাংলাদেশে কোন কোন কোম্পানি হচ্ছে তারা এই ডেটা অ্যানালিস্ট, বি অ্যানালিস্ট বা রিসার্চ অ্যানালিস্ট, এই ধরনের অ্যানালিস্ট রিলেটেড জব বা ডেটা সায়েন্স জবগুলো তারা অফার করে থাকে। বা এরকম কোশ্চেনও পাই আমি যে আমি ডেটা সায়েন্সের ক্যারিয়ার শুরু করতে যাচ্ছি, আমার কোত্থেকে শুরু করা উচিত বা আমি কি কি জিনিস নিয়ে শুরু করব, কোনটা কঠিন কোনটা ইজি, কোনটা দিয়ে শুরু করব। এরকম আমার মনে হয় যে আপনাদের মধ্যেও টুকটাক কিছু কোশ্চেন থাকতে পারে, আমি জানি না, হয়তো থাকতে পারে বা নাও থাকতে পারে। তো আমি সবার আগে যে জিনিসটা সবার আগে যেটা বলি যে আপনারা একটু সেলফ স্টাডি করেন। তো যদি আপনি সেলফ স্টাডি করেন, লাইক ফর এক্সাম্পল আপনি গুগল অথবা ইউটিউবে যদি একটু ঘাটেন, হ্যাঁ, জাস্ট সারাদিন তো ফেসবুকে থাকেন, এই করেন সেই করেন, মাঝখানে হচ্ছে ডেইলি হয়তো আপনি আধা ঘন্টা 1 ঘন্টা একটু দেখলেন যে আসলে বাংলাদেশি ডেটা সায়েন্সগুলো জবগুলো কীরকম আছে। বিডি জবসে সার্চ করলে কিন্তু আপনি পাবেন। আমার এখানে বিডি জবসের পেজটা ওপেন করা নেই, আমি একটু ওপেন করে আপনাকে দেখাবো যে জবস আসলে সিনারিওটা কিরকম। বা যদি কেউ জিজ্ঞাসা, যদি কেউ মনে করেন যে আসলে ডেটা সায়েন্সের ক্যারিয়ার করতে গেলে আমাকে কোন দিকে যাওয়া উচিত, কারণ ডেটা সায়েন্সের তো আসলে অনেকগুলো আপনার ব্রাঞ্চ বের হয়ে আছে, তাই না? যারা জানেন না আর কি, আমি যদি একটু শর্ট করে বলি আর কি, এটার উপর আমার আলাদা লেকচার আছে বা আমাদের ফেসবুকে পেজের মধ্যে এটার ভিডিও আছে। তো আমি একটু শর্ট করে বলি, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই যেটা সবসময় আমি দিয়ে থাকি, কমন এক্সাম্পল। আমরা যখন ইঞ্জিনিয়ারিং, ধরেন আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি, জন্য আমি ইঞ্জিনিয়ারিং এক্সাম্পলটা দিই। এখানে কেউ ডাক্তার থাকতে পারেন, এখানে কেউ বিবিএ তে পড়াশোনা করতে পারেন, এখানে কেউ অন্য অন্য ডিপার্টমেন্টের হতে পারেন। ধরেন আমি ইঞ্জিনিয়ারিং কথা বললাম, আমরা যখন আমাদের এসএসসি এইচএসসি শেষ হয় তখন আমরা চিন্তা করি যে আমি কি করব, আমি কি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, লয়ার হব, আমি কৃষিবিদ হব, নাকি আমি কি হব, ঠিক আছে? তো ধরেন আমরা ঠিক করলাম যে আমরা ইঞ্জিনিয়ার হব। এখন যখন ইঞ্জিনিয়ারিং এর জন্য আমরা পড়াশোনা করি, তো এখানে আমরা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, সায়েন্সের সাবজেক্ট পড়তে হয়। পড়ার পরে আমরা যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি বা আমরা যখন অ্যাডমিশন টেস্ট দিই, তখন আমরা দেখি যে আরে এখানে তো অনেকগুলো ডিপার্টমেন্ট, এখানে মেকানিক্যাল আছে, ইলেকট্রিক্যাল আছে, সিভিল আছে, সিএসসি আছে, ইউআরপি আছে, আইপি আছে, এই আছে সেই আছে। এরকম দেখা যায় যে আপনি বুয়েট চুয়েট অথবা প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যেখানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দেখবেন অনেকগুলো আছে। এখন বিষয়টা জিনিসটা কি দাঁড়ায়, দেখেন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সেও কিন্তু নিজেকে ইঞ্জিনিয়ার দাবি করে এবং সে বলে যে আমি ইঞ্জিনিয়ারিং জানি। একজন ট্রিপল ইঞ্জিনিয়ার সেও কিন্তু তাই কথা বলে যে আমি একজন ইঞ্জিনিয়ার এবং আমি ট্রিপলই জানি। যে সিএসসি সে কিন্তু তাই বলে যে আমি একজন ইঞ্জিনিয়ার। এখন আপনি চিন্তা করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য বা এই জবের জন্য যে রিকোয়ারমেন্ট বা যেই নলেজটা 4 বছরে একটা স্টুডেন্ট নিয়ে থাকে, সিএসসি জবের জন্য সে যেই 4 বছরের নলেজ বা যেই কোর্সগুলো করে থাকে, দুইটা কি সেম? সেম না। তার মানে মেকানিক্যালের জব ফিল্ডের জন্য তার স্পেসিফিক কিছু কোর্স সেট করা আছে, ইলেকট্রিক্যালের জব ফিল্ডের জন্য তার কিছু স্পেসিফিক কোর্স সেট করা আছে। 4 বছরে আমরা বেসিক কিছু কোর্স করে থাকি যেগুলো কমন কোর্স, ফার্স্ট ইয়ারে বা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার করে থাকি। সেকেন্ড সেমিস্টার থেকে আমরা করি কি আমাদের ডিপার্টমেন্টাল কোর কোর্সগুলো যেগুলো থাকে সেগুলোতে আমরা ফোকাস করি। তো আমার কথা কি শুনতে পাচ্ছেন? একটা সাউন্ড হচ্ছে। হ্যালো?
হ্যাঁ, বুঝতে পারছি ভাই। আচ্ছা, আমি যা যা বলছি এতক্ষণ ধরে ক্লিয়ারলি শোনা যাচ্ছিল? স্ক্রিন দেখা যাচ্ছিল? আমি একটা সাউন্ড শুনলাম তো একটু আগে, তাই বললাম। হ্যাঁ, আমি তো ক্লিয়ারলি শুনতে পারছি এবং দেখতে পারছি। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো প্রবলেম হলে আমাকে বলবেন, হ্যাঁ, বা যদি বলতে না পারে তাহলে লিখে দিবেন আর কি, নিচে আমাদের মেসেজ বক্সে এখানে মধ্যে লিখে দিবেন, এই যে এই জায়গাতে। ঠিক আছে। ও অলরেডি হচ্ছে একটা কোশ্চেন চলে আসছে, এরকম কোশ্চেন করছে আমি এটা শেষে টাকা ইনকাম করা যায়। হ্যাঁ হ্যাঁ, আরমান রাইট, হ্যাঁ রাইট, এরকম কোশ্চেন আছে, আমি কোশ্চেনটা ভুলে গেছি। টাকার ব্যাপারটা কিন্তু জিজ্ঞেস করে যে ভাই আমি আহ, কয়দিনের কোর্স করলে আমি টাকা ইনকাম করতে পারবো, মানে তারা চিন্তা করে যে 2 মাসের কোর্স করে 3 নাম্বার মাস থেকে তারা ইনকাম করা শুরু করবে। এখন এখানে যারা 2409-এ আছেন, আমি একটু আপনার সাথে হয়তো কথা বলতে পারি বা জিজ্ঞেস করতে পারি, আপনারা নিজেরা হয়তো স্বতঃস্ফূর্তভাবে আমাকে বলতে পারেন। এই যে আপনারা শিখতেছেন, হ্যাঁ, এই যে এতদিন ধরে আপনারা এক্সেল শিখলেন, পাওয়ার বিআই শিখলেন, অমুক শিখলেন, তমুক শিখলেন, এসকিউএল শিখলেন, পাইথনের ভিডিওগুলো দেখছেন, এখন আবার স্ট্যাটিস্টিক্স শিখতেছেন। আপনার কি মনে হয় যে ডেটা সায়েন্সের ক্যারিয়ারের জন্য লার্নিং কি এনাফ না আরো দরকার? মানে 2 মাসে 3 মাসে কি কেউ পারবে আদৌ? হৃদয়, জ্ঞান জ্যোতি, ঈশিতা, যে কেউ বলতে পারেন, আপনারা তো কোর্স করতেছেন। না ভাই, আরো দরকার আছে। মানে আপনারা যা শিখছেন, আমাকে ফার্স্ট কোশ্চেন আনসার দেন। আমরা যা শিখাইছি এর মধ্যে কোনো জিনিস কি আননেসেসারি ছিল? মানে এমনি আমরা ক্লাস ক্লাস কাটাই দিছি আড্ডা দিয়ে গল্প গল্প করে, এরকম কি হয়েছে? বা আননেসেসারি জিনিস যেটা দরকার নাই? হ্যালো? না ভাই, এরকম কোনো কিছুই হয় নাই। বা আপনারা আপনারা যা পড়াইছে সবগুলাই হচ্ছিল ইম্পর্টেন্ট টপিক গুলা পড়ানো হয়েছে ভাই। আচ্ছা, আমাদের যে কোর্স মডিউলে আমরা যখন আপনি যখন এখানে এনরোল করছিলেন, ঠিক আছে, ওই যে সেপ্টেম্বর মাসে, তখন আমরা যে কোর্সের মডিউলটা দিছিলাম, ওইখানে যা যা লেখা ছিল আমরা কি সেগুলো কভার করছি? কভার করতে পারছি? জি ভাই, জি ভাই, মোটামুটি সবই কভার হয়েছে। আচ্ছা, আরমান কি বলছেন, স্টাডির জন্য যা দরকার সবই করেছে। তো আমরা 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 কি করি, আমরা কিন্তু আপনাকে একটা জায়গায় নিয়ে কিন্তু একটা কোম্পানির চেয়ারে কিন্তু বসে দিতে পারবো না। এটা কিন্তু আমাদের এখতিয়ার না, বা আমরা এই জিনিসটা, আমাদের ক্ষমতা নাই। আমরা একটা কোম্পানিকে বলতে পারবো না যে একটা এইচআর কে গিয়ে বলতে পারবো না যে এই যে আমার স্টুডেন্ট আরমান, তাকে জব দিতে হবে, এখনই জব দেন। এটা তো আমি বলতে পারবো না। আমরা আমরা কি করতে পারি, একটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, একটা এডুটেক কোম্পানি, বা একজন মেন্টর বা একাধিক মেন্টর, তাদের কাজ কি? তারা হচ্ছে যে আপনি যে স্কিলটা ডেভেলপ করতে চান বা যে সেক্টরে জব করতে চান, এটার জন্য আপনার যা যা শেখা দরকার আপনি চাইলে এটা অনলাইনে শিখতে পারেন। আমি কিন্তু না করতেছি না, এখানে যা পড়ানো হচ্ছে এগুলো কিন্তু অনলাইনেও আছে, ইউটিউবে ঘাটলে কিন্তু পাওয়া যায়, এখানে ঘাটলে ওখানে ঘাটলে পাওয়া যায়। এখন কথা হচ্ছে কি, যে এই যে ঘাটাঘাটি করবেন, এই ঘাটাঘাটি করতে গেলে আপনার যে সময় নষ্ট হবে, যে আপনি কিন্তু গাইডলাইনও জানবেন না যে কোন জায়গা থেকে আপনি শুরু করবেন। এই জন্য হয় কি, যে একটা এডুটেক কোম্পানি প্রয়োজন হয়, বা একজন প্ল্যাটফর্মের প্রয়োজন হয়, একটা ফেসবুক গ্রুপের প্রয়োজন হয়, একটা টিমের প্রয়োজন হয়, বা একজন মেন্টরের প্রয়োজন হয়, যে কিনা পুরো জিনিসটা জানে, বর্তমান সিনারিও জানে, এবং সে আপনাকে ওই হাবিজাবি জিনিসগুলো সবগুলো ছড়ায় বার্তা দিয়ে একদম টু দ্য পয়েন্টে যেটা আপনার শেখা উচিত সেটা আপনাকে একদম গুছিয়ে সাজায় আপনাকে জাস্ট, মানে ওই যে ছোট বাচ্চাদের যেমন আমরা ওই ভাতের নলা করে দিয়ে মুখে খাওয়াই দিই, আপনাকে আমরা এরকম ভাবে খাওয়াই দিচ্ছি। এখন আপনি খাওয়ার পরে এটা আপনার হজম হবে নাকি আপনি বমি করবেন, এটা কিন্তু ডিপেন্ড করে আপনার উপরে। তো অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে আপনার কোর্স করলে আপনারা চাকরি দেন কিনা। এখন এটা তো আমরা শিওর দিয়ে বলতে পারি না, আমরা কখনোই কিন্তু বলি না যে আমরা চাকরি দিয়ে দিব। আমরা বলি যে আপনাকে আমরা আমাদের সাইড থেকে সর্বোচ্চটুকু আমরা শেখানোর চেষ্টা করবো, বোঝানোর চেষ্টা করবো। বাদ বাকি আপনি এটা খাওয়ার পরে আপনি এটা বমি করে ফেলবেন নাকি আপনি হজম করবেন, না এটা আপনার শরীরের মাসল গেইন করবে, হ্যাঁ, ভালো কিছু পজিটিভ প্রোটিন পাবেন কিনা, এটা আসলে ডিপেন্ড করে আপনার উপরে। তেমনি আপনি জবে ইন্টারভিউ থেকে কি করবেন, আপনার হয়তো আমি ইন্টারভিউ দিতে পারবো না, কিন্তু আপনি যাতে ইন্টারভিউতে ভালো করতে পারেন, অ্যাটলিস্ট আপনার মাথায় যেন এই নলেজগুলো থাকে, এটা দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমি, নাজিম, প্রতীক, মাহবুব, হাসান ভাই, মিজান ভাই, আমরা যারা আছি, যে যে পার্ট করাচ্ছে আর কি। তো এটা হচ্ছে আমরা চেষ্টা করি যে আপনাকে যেন একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য যা যা শেখানো দরকার আমরা যেন সুন্দর করে গুছায় সাজায় নোট করে আপনাকে দিতে পারি। সেটা আমরা করে আসতেছি এতদিন ধরে আর কি, বিগত প্রায় 4 বছর ধরে করে আসতেছি। আচ্ছা, এখন আমি যেখানে ছিলাম আর কি, যে এই যে প্রত্যেকটা পার্ট বাই পার্ট যে ভাগ করা আছে, হ্যাঁ, এখানে আমরা ছিলাম প্রথমে। তেমনি ডেটা সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু এখানে জবের
কিছু পার্ট ভাগ করা আছে। ডেটা সায়েন্সটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর মতন একটা সেন্টার পয়েন্ট, যেটাকে আমরা বলি ধরেন নলেজ ডোমেইন, ঠিক আছে? তো ইঞ্জিনিয়ারকে এটাকে আমরা বলতেছি আমাদের নলেজ ডোমেইন। আমরা কিন্তু নলেজ ডোমেইনের ভিতরে আমাদের প্রত্যেকটা পার্ট বাই পার্ট আলাদা করতেছি জবের জন্য বা ক্যারিয়ারের জন্য। তেমনি ডেটা সায়েন্সটা হচ্ছে একটা নলেজ ডোমেইন। এখান থেকে আপনার বিআই অ্যানালিস্ট বেরোচ্ছে, এখান থেকে আপনার ডেটা অ্যানালিস্ট বেরোচ্ছে, এখান থেকে আপনার মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার এমএলই বেরোচ্ছে, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এখান থেকে আপনার ডেটা সায়েন্টিস্ট বেরোচ্ছে, এখান থেকে আপনার ডেটা ইঞ্জিনিয়ার বেরোচ্ছে, এখান থেকে আপনার ডেটা আর্কিটেক্ট বেরোচ্ছে, হ্যাঁ, বা এখান থেকে আপনার হচ্ছে এসকিউএল অথবা পাওয়ার বি এর জন্য স্পেসিফিক ডেভেলপার, পাওয়ার বি ডেভেলপার বা এসকিউএল ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ডিবিএ, এরাও কিন্তু বেরোচ্ছে। তার মানে এগুলো সবই কিন্তু ডেটা সায়েন্সের আন্ডারে। বাট বিআই এর জন্য যে নলেজ লেভেল দরকার, যে স্কিল দরকার, ডেটা সায়েন্সের জন্য কিন্তু সেম জিনিস দরকার না। আবার এই দুটোর জন্য যে জিনিস দরকার সেটার জন্য আবার ডেটা আর্কিটেক্ট অথবা ডিবি এর জন্য কিন্তু সেম জিনিস হবে না। হ্যাঁ, কমন কিছু জিনিস থাকবে, যেরকম আমাদের ইউনিভার্সিটি লাইফে ফার্স্ট ইয়ারে কিছু কমন কোর্স থাকে, ম্যাথ থাকে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থাকে, বা ধরেন আপনার স্ট্যাটিস্টিক্স বেসিক থাকে, এগুলা কিছু বেসিক জিনিস থাকে ফার্স্ট 2 সেমিস্টারে বা ফার্স্ট ইয়ারে, তারপর হয়ে যায় আপনার ডিপার্টমেন্ট ওয়াইজ। তেমনিভাবে এইখানেও ডেটা সায়েন্সের ভিতরে পার্ট বাই ভাগ করা আছে। তবে হ্যাঁ, কিছু জায়গায় কমন জিনিস আমার লাগবে। যেমন আমি যদি বলেন যে বি অ্যানালিস্ট এবং ডেটা অ্যানালিস্ট এই দুটার মধ্যে আপনার অলমোস্ট প্রায় 70 থেকে 80% জিনিস কমন। হ্যাঁ, এবং এইসব জায়গায় আপনার এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল এগুলা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের নলেজ থাকা জরুরি। আবার ডেটা সায়েন্টিস্ট যারা আছে বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ওদেরটা হচ্ছে একদম কোর প্রোগ্রামিং সাইট, মানে ওদের পাইথন প্রোগ্রামিং আর প্রোগ্রামিং এর উপর ফোকাস করতে হয় এবং মডেল ডেভেলপ করতে হয়। এখানে আবার আরো ডিপ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের প্রয়োজন, আরো ইনডেপথ অ্যানালাইসিসের শেখার প্রয়োজন। সেখানে আবার কিন্তু বিএনএস ডেটা অ্যানালিস্টের কিন্তু সেটার প্রয়োজন নাই। আবার যারা ডেটা ইঞ্জিনিয়ার তাদের সাথে আবার ডেটা সায়েন্টিস্টের মিল আছে, আবার অমিলও আছে, সব কিন্তু সেম না। পাইথন জানতে হবে, কিন্তু ডেটা ইঞ্জিনিয়ার যে আছে সে আবার ধরেন ইটিএল পাইপলাইন এগুলো নিয়ে কাজ করে। ডেটা সায়েন্টিস্টের মতো সে মডেল ডেভেলপ করে না, সরাসরি করে না, বাট টিমের মধ্যে করে। একটা টিম যখন থাকে কোম্পানিতে, ওই টিমে আপনার ডেটা সায়েন্টিস্টও থাকে, আপনার ডেটা ইঞ্জিনিয়ার থাকে, আবার বি অ্যানালিস্টও থাকে। এখন প্রত্যেকের জন্য প্রত্যেকের আলাদা করে ধরেন টেবিল বা ডেস্ক ভাগ করা আছে। তো একটা প্রজেক্ট যখন রান হয় তখন প্রত্যেকের কাজই কিন্তু প্রয়োজন হয়, এবং ওই প্রজেক্টটা করতে গিয়ে যেই যে স্কিল দরকার সেই স্কিলের লোকের কাছে তখন কাজটাকে ফরওয়ার্ড করা হয়, যাতে আমরা এই পর্যন্ত হয়েছে, পরের কাজটা ডেটা ইঞ্জিনিয়ার করবে, ডেটা ইঞ্জিনিয়ার কাজটা শেষ করার পরে সে ডিএস এর কাছে পাঠাবে। তাই কিন্তু হয়ে থাকে। কোনো প্রজেক্ট, কোনো কোম্পানি, কোনো প্রজেক্ট একজনের হাতে থাকে না, সিনিয়র একজন থাকে যে কিনা ওইটাকে কোঅর্ডিনেট করে। বাট ওই প্রজেক্টের মধ্যে বি অ্যানালিস্টেরও প্রয়োজন হয়, ডেটা অ্যানালিস্টেরও প্রয়োজন হয়, ডেটা সায়েন্টিস্টেরও প্রয়োজন হয়, ডেটা ইঞ্জিনিয়ারেরও প্রয়োজন হয়। আবার ডেটাবেস ম্যানেজমেন্ট করার জন্য কিন্তু ডিবি এর প্রয়োজন হয়, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে। তার মানে হচ্ছে যে আমি চাইলে হচ্ছে ডেটা সায়েন্সের ক্যারিয়ারে দুনিয়ার সবকিছু হইতে পারবো না। আমাকে ফার্স্ট একটা ক্যারিয়ার গোল সেট করতে হবে যে আমি আসলে কি হইতে চাই। এখন বিষয়টা হচ্ছে যে পরের একটা কোশ্চেন চলে আসে, সেটা হচ্ছে যে ভাইয়া আমি তো সায়েন্সে পড়ছি, আমার জন্য কোনটা ভালো হবে? ভাইয়া আমি তো আর্টসে পড়ছি, আমি জীবনে কোনোদিন সায়েন্সের সাবজেক্ট পারিই না, আমি ম্যাথে দুর্বল, আমি কি করতে পারি? এখন এটারও কিন্তু সলিউশন আছে। এই সলিউশনটা কি, যে আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো কিন্তু আপনি অন্য কথা পাবেন না, আমি আপনাকে গ্যারান্টিতে বলতে পারি। যে আমি যেভাবে আপনাকে এক্সপ্লেন করতেছি বা ভেঙে বলতেছি, এরকম ভেঙে আর কোনো জায়গায় আপনাকে বলবে না। সবাই হচ্ছে আপনাকে কোর্স করানোর জন্য আপনাকে পুশ করবে, কিন্তু দেখা যাবে যে আপনি কোর্স শুরু করলেন, কিন্তু করার পর দেখলেন যে এটা তো আমার জন্য না, বা সামহাও আপনি পারতেছেন না। আমরা ওই জিনিসটা করি না, আমরা আপনাকে ফার্স্টে আপনার সাথে কথা বলে অথবা আমরা আপনাকে বুঝাই দেব যে ভাই দেখেন জিনিসটা হচ্ছে এরকম, এখন আপনি করলে করেন, না করলে নাই। আমরা আপনাকে ফোর্স করতেছি না। তো ধরেন আপনার যদি কেউ যদি মনে করেন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হয় এবং সে যদি ধরেন স্পেসিফিকলি সিএসসি ব্যাকগ্রাউন্ডের হয়, তাহলে তার জন্য ডেটা সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার পথ খোলা আছে, খুব ভালো মানে আপনার ক্যারিয়ার পাথ খোলা আছে। যে কিনা মনে করেন নন সিএসসি, মানে আমি সিএসসিটাকে ফোকাস করছি এই কারণে কারণ প্রোগ্রামিং এর একটা বিষয় আছে এই জায়গায়। যারা কিনা নন সিএসসির মধ্যে মেকানিক্যাল আসতে পারে, সিভিল আসতে পারে, আইপি আসতে পারে, তাদের জন্য ডেটা সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ারিং একটু ডিফিকাল্ট হয়ে যায়। তাদের জন্য হচ্ছে বিআই অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্ট হচ্ছে আইডিয়াল। এখন ধরেন কেউ যদি বলে যে আচ্ছা আমি তো এই সার্কেলটার বাইরে, নন ইঞ্জিনিয়ারিং, আমি কি করতে পারি?
আপনাকে যেটা করতে হবে যে আপনি এখানের মধ্যে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে দরকার পড়ে না বা কম দরকার পড়ে এরকম জিনিসগুলো খুঁজতে হবে, তাতেও আপনি কিন্তু ডেটা সায়েন্সে ক্যারিয়ার করতে পারবেন। হয়তো এখন শিখতেছেন না, পরে হয়তো শিখবেন বা আস্তে আস্তে শিখবেন। সিএসসির একটা ছেলে সে যত দ্রুত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্যাচ করতে পারবে, একজন নন ইঞ্জিনিয়ারিং এর ছেলে সেটা পারবে না। তা আপনি কেন শুধু শুধু আপনার নিজের উপর প্রেশার নিয়ে আপনি ডেটা সায়েন্টিস্ট ডেটা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য উঠে পড়ে লাগবেন? আপনাকে তো অ্যাটলিস্ট এটা বোঝা উচিত যে এটা আমার দ্বারা আসলে সম্ভব হবে কিনা। আমি বলতেছি না অসম্ভব, কিন্তু সিএসসি একটা ছেলে সে যদি 1 মাসে পাইথন শিখে, নন ইঞ্জিনিয়ারিং একটা ছেলে তার পাইথন শিখলো 6 মাস। কেন আপনি 6 মাসের জন্য এই প্যারা নিয়ে আপনার লাইফে ক্যারিয়ারে পিছাবেন? যারা নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, যেমন ধরেন টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড, কি বলে এটাকে আপনার হচ্ছে এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, বিবিএ ব্যাকগ্রাউন্ড, তাদের জন্য কি, তাদের জন্য হচ্ছে টুলস বেসিসে, মানে হচ্ছে জাস্ট সফটওয়্যার এবং শর্টকাট টাইপের জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ দিয়ে আমি কাজ সেরে ফেলবো। এই কাজগুলোরও কিন্তু ডিমান্ড আছে, আমি এটাকে ছোট করে বলতেছি না, এই কাজগুলোর ডিমান্ড আছে। তো সেগুলো কি, যেমন এক্সেল বা পাওয়ার বিআই বা ধরেন আপনার ট্যাবলিউ, হ্যাঁ, এই ছোট ছোট জিনিসগুলো তো যদি আপনি এক্সপার্ট হন, শুধুমাত্র একটা জিনিস দিয়ে আপনি ভালো ইনকাম করতে পারবেন। ওই ইনকামের কথাটা চলে আসে এখানের মধ্যে, ভালো জায়গায় জব করতে পারবেন, ভালো ফ্রিল্যান্সিং জব ধরতে পারবেন। আমি এই যে গতকাল আমার ফ্রেন্ড লিস্টে একটা আপুকে দেখলাম, সে পাওয়ার বিআই ডেভেলপার হিসেবে একটা রিমোট জব পাইছে, অনেকদিন ধরে কাজ করতেছে, আমি তাকে ফলো করি আর কি, তার কাজগুলো বেশ ভালো। সো সে কিন্তু মেশিন লার্নিং এ যায় নাই, সে কিন্তু পাইথনে যায় নাই, সে শুধুমাত্র পাওয়ার বিআই ড্যাশবোর্ড এগুলোর পিছনে পড়েছিল এবং জব পাইছে ওইটাতে। এখন স্যালারি কি কম দিবে? কম না তো, স্যালারি অ্যাটলিস্ট স্ট্যান্ডার্ড হিসেবেই দিবে। এমন না যে ডেটা সায়েন্টিস্ট হলে তাকে 1 লাখ টাকা স্যালারি দেবে, আর পাওয়ার বিআই ডেভেলপার হলে তাকে 20,000 টাকা স্যালারি দিবে, তা তো না। স্যালারি স্ট্রাকচার রেঞ্জ মোটামুটি কাছাকাছি থাকে আর কি। স্যালারি কথায় মনে পড়লো, সেটা হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে এটা আরেকটা কোশ্চেন আসে, বাংলাদেশের পার্সপেক্টিভে স্যালারি স্ট্রাকচার কিরকম? আচ্ছা, আমি যে কয়টা দেখছি, মানে প্রিভিয়াসলি আমার 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 হাতে দিয়ে যারা গেছে আর কি, যারা কোর্স করছে অথবা বিভিন্ন জায়গায় যারা আছে, বা আমি নিজে হচ্ছে কয়েকটা জায়গাতে, মানে আমি মিথ্যা বলবো না, ঠিক আছে, আমি আপনাকে বাড়ায় বলবো না, আমি কয়েকটা জায়গাতে হচ্ছে নিজে অ্যাপ্লাই করছি এবং নিজে হচ্ছে ইন্টারভিউ দিয়ে আসছি। তো এগুলোর কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি আমার প্রোফাইলে। তো আমি হচ্ছে একটা ব্যাংকে হচ্ছে গত মাসে গেছিলাম, ওখানে আপনার হচ্ছে সিনিয়র ডেটা সায়েন্টিস্ট হিসেবে পজিশনে। তো যদিও পজিশনটা আমার জন্য না, বাট আমি তারপরে গেছি যে দেখার জন্য যে আসলে কি। আমি গিয়ে যেটা দেখলাম যে ডেটা সায়েন্টিস্টের জন্য বাইরের কান্ট্রিতে যে রিকোয়ারমেন্ট থাকে, যে একজন ডেটা সায়েন্টিস্ট তার কাজের রিকোয়ারমেন্ট যা যা দরকার হয়, বাংলাদেশের পার্সপেক্টিভে একজন ডেটা সায়েন্টিস্টের তার 50% কাজও করতে হয় না, অর্ধেক কাজ করলেই তাকে আমরা ডেটা সায়েন্টিস্ট বলে মাথা তুলে রাখি। মানে বাংলাদেশে এখনো পর্যন্ত এইচআর ডিপার্টমেন্ট বলেন অথবা ডিপার্টমেন্টের সিইও অথবা অন্যান্য যে কেউ বলেন, তারা এক্স্যাক্টলি এখনো ঠিকভাবে ক্লিয়ার না যে ডেটা সায়েন্সের ক্যারিয়ারগুলো কোথায় কোন জায়গাতে আমি ইউজ করব, বা একটা ঠিকঠাক মতো টাইটেলও সেট করতে পারে না। আমি এরকম দেখছি বিডি জবসে ডেটা সায়েন্টিস্ট নাম রাখছে, কিন্তু এটার ভিতরে আপনার রিকোয়ারমেন্ট দিছে বিআই অ্যানালিস্টের বা ডেটা অ্যানালিস্টের। তো ভাই তুই না জানলে কেন দিবি? আগে একটু জেনে আয়, পড়াশোনা করে আয়। তো এরকম মজার কিছু জিনিস আছে। এখন কথা হচ্ছে কি, যে যদি কেউ বিগিনার লেভেল থেকে, একদম জুনিয়র লেভেল থেকে, ইন্টার্ন লেভেল থেকে কেউ যদি শুরু করতে চায় বাংলাদেশে, আমি আমার আইডিয়া যেটা, মানে বেসড অন মাই এক্সপিরিয়েন্স, আমি যা দেখছি 15 থেকে 20,000 দিয়ে তারা শুরু করে। যারা মোটামুটি 1-2 বছর এক্সপিরিয়েন্স জুনিয়র অ্যানালিস্ট হিসেবে জয়েন করে বা জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে জয়েন করে, তাদের স্যালারি আপনার 30 থেকে 40-এর মধ্যে থাকে। 1-2 বছর যখন এক্সপিরিয়েন্স হয়ে যায় বা 3-4 বছর যদি এক্সপিরিয়েন্স হয়ে যায়, তখন সিনিয়র লেভেলে গেলে তার স্যালারি আপনার 60 থেকে 80-এর মধ্যে থাকে, 80-এর মধ্যে থাকে, বা মানে মানে আপনার বিএ অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্ট হিসেবে 2-3 বছর এক্সপিরিয়েন্স হইলেই। আর যদি কেউ একটু সিনিয়র হয়, যদি তার 3-4 বছরের জব এক্সপিরিয়েন্স থাকে এই ডেটা সায়েন্সের ক্যারিয়ারে, তাহলে তার স্যালারি 1 থেকে 1.5 লাখ টাকার মতো হয় বাংলাদেশে এরকম অনেক কোম্পানি আছে যে ডেটা সায়েন্টিস্টদের 1.5 লাখ টাকার মতো স্যালারি দেয়। আমাদের একজন ভাই ছিলেন এখানের মধ্যে ক্লাস নিয়েছেন গত বছর, কিছু ক্লাস তার আগে বছর ছিলেন আর কি, রানা মাহমুদ ভাই। উনি হচ্ছেন যে ইউকে বেস কোম্পানিতে ছিলেন, ওখানে ওনার স্যালারি ছিল 1.5 লাখ টাকা। উনি এখানে ডেটা সায়েন্টিস্ট হিসেবে ছিলেন, সার্চ থেকে পড়াশোনা করছেন স্ট্যাটিস্টিক্স। আরো 2জনকে আমি চিনি যাদের স্যালারি হচ্ছে তারা 1.5 থেকে 2 লাখ টাকা ড্র করে পার মান্থে। এখন বিষয়টা হচ্ছে যে 1.5 থেকে 2 লাখ টাকা যে সে পাচ্ছে, তার এক্সপিরিয়েন্স কতটুকু? তার হয়তো 4 থেকে 6 বছর এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে জিরো এক্সপিরিয়েন্স। 30 থেকে 40
1 থেকে 2 বছর এক্সপিরিয়েন্স, 60 থেকে 80 2 থেকে 3 বছর এক্সপিরিয়েন্স, 4 থেকে 6 বছর এক্সপিরিয়েন্স হলে লাখের উপরে স্যালারি চলে যায়। এখন আমাকে একটা জিনিস বলেন, এইখানে যেই আমি যদি এটাকে একটা ছোট্ট গ্রাফ হিসেবে বলি, ঠিক আছে, যে এক্সপিরিয়েন্স 0 1 2 3 4 5 6, ঠিক আছে, একদম বেসিক একটা অ্যানালাইসিস আপনাকে দেখাই। 0 এক্সপিরিয়েন্স আমি যদি বলি এখানের মধ্যে 0 10K 20K, এটা হচ্ছে হাজারে হিসাব আর কি, ঠিক আছে, কে হচ্ছে হাজারে হিসাব, হাজারে টাকায় বিডিটি, ডলার ভাবেন না আবার। তো 30 40 50 60, ধরেন আপনার এখানে 1 লাখ বা 1,05,000। তার মানে যখন 0 থাকে তখন হচ্ছে এইটা 30-এর ঘরে আছে, যদি 1 থাকে ধরেন আপনার 30 থেকে 40-এর মধ্যে আছে, যদি 3 থেকে 4 বছর তাহলে আপনার 60 থেকে 70-এর দিকে চলে যাবে, যদি আপনার 5-6 বছর হয় তাহলে আপনার 1 থেকে 1.5 লাখের ঘরে চলে যাবে। এখন আমাকে একটা জিনিস বলেন, এই যে ক্যারিয়ারের যে আপনাকে যে কথাটা বললাম দেখাইলাম, ঠিক আছে, আমি কিন্তু মিথ্যা কথা বলতেছি না, এটা এক্সাক্ট বাংলাদেশের পার্সপেক্টিভে এই যে ক্যারিয়ারের গ্রোথটা বললাম, আপনি আমাকে বলেন বাংলাদেশের আর কোন জবে আছে যে আপনাকে 5 থেকে 6 বছরের মাথায় 1.5 লাখ টাকা স্যালারি দিবে? আছে এরকম কোনো জব? নাই, থাকার কথা না। এখন কথা হচ্ছে যে এই যে থাকার কথা না বা থাকবে না, এটা খুবই স্বাভাবিক, এবং যার কারণেই, এবং এইখান থেকে আসলে একটা লজিক আসে, সেটা হচ্ছে কোম্পানি কেন তাদেরকে এত টাকা স্যালারি দিচ্ছে। একটা কোশ্চেন আসতেই পারে যে তারা কি এমন ঘোড়ার ডিম হাতি ঘোড়া করতেছে তাদেরকে আমি 60-70 হাজার টাকা স্যালারি দিব। এটার আনসারটা হচ্ছে এই যে একটা কোম্পানির প্রফিট বা লস, ঠিক আছে, প্রফিট অথবা লস বা কোম্পানির মেইন ডিসিশন মেকিং, যারা কিনা সিইও এমডি যারা আছে তাদের ডিসিশন মেকিং যারা করে, যে কোম্পানিতে আমি ইনভেস্ট করবো কিনা, কোনো প্রোডাক্ট লঞ্চ করবো কিনা, বা এটা করলে আমার লাভ ক্ষতি কিরকম হবে, এই যে অ্যানালিটিক্যাল পার্টগুলো আছে, এটা শুধুমাত্র কোম্পানি প্রোডাক্টের ক্ষেত্রে না, সার্ভিস ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও হতে পারে, এটা ফাইন্যান্সিয়াল সেক্টরে হতে পারে, যেমন আইডিএলসি হতে পারে, আইপিডিসি হতে পারে, বা বিভিন্ন এনজিও রিলেটেড কোম্পানি হতে পারে। তো একটা কোম্পানির ভালো খারাপ, গ্রোথ অথবা লস, এই সব কিছুর উপর ব্যাকগ্রাউন্ডে যে অ্যানালাইসিসটা দরকার সেটা একজন ডেটা অ্যানালিস্ট, ডেটা বিজনেস অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্ট করে থাকে। তাহলে কোম্পানি নর্মাল অন্য কোনো ডিপার্টমেন্টে একটা এমপ্লয়িকে এত টাকা দিবে নাকি একে দিবে? অবশ্যই একে দিবে, মানে একজন ডেটা অ্যানালিস্ট ডেটা সায়েন্টিস্টকে দিবে, বিকজ সে যে অ্যানালাইসিসটা দিবে সেই অ্যানালাইসিসটা অবশ্যই তাকে ভালো হইতে হবে, ঠিক আছে, আন্দাজে মান্দাজে ঘোড়ার আন্ডা একটা অ্যানালাইসিস দিলে তো হবে না, মেজর ভালো অ্যানালাইসিস দিতে পারে। তো ভালো অ্যানালিস্ট যারা আছে তাদেরকে ভালো স্যালারি দেওয়া হয়, বিকজ কোম্পানির গ্রোথ তাদের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, নামকাও আসতে আপনার ডিসিশনটা ম্যানেজমেন্টের হাত থেকেই যায়, তারা বলে ইয়েস অর নো, কিন্তু তারা কিসের ভিত্তিতে ইয়েস অর নো বলবে? ইনভেস্টমেন্ট করবে কি করবে না, প্রোডাক্ট লঞ্চ করবে কি করবে না, কোনো প্রোডাক্ট বন্ধ করবে কি করবে না, হ্যাঁ, তারপর এরকম যে মেজর ডিসিশনগুলো আছে সেই ডিসিশনগুলো তারা মুখে মুখে নেই, কিন্তু তার পিছনে যে কাজ করে সেটা হচ্ছে একজন ভালো অ্যানালিস্ট। এই জন্য একজন ভালো অ্যানালিস্টের ডিমান্ড অনেক, এই জন্য কোম্পানিরা তাদেরকে মাথা তুলে রাখে, এই জন্য তাদেরকে 1.5 লাখ টাকা স্যালারি দেয়। এটা হচ্ছে একদম সিম্পলিয়েস্ট এবং লজিক্যাল আনসার, যে তাদেরকে এই জন্য আসলে এটার গ্রোথটা আসলে এত বেশি। অন্য কোনো ডিপার্টমেন্ট বা অন্য কোনো সেক্টরে, জব সেক্টরে এত দ্রুত এটার গ্রোথ হয় না যত দ্রুত এটা হয়ে থাকে। আর দেশের বাইরে যেটা আছে, দেশের বাইরের ক্ষেত্রে আপনার ইউএসডিতে যদি বলি, ইন্ডিয়ানটা হচ্ছে আপনার নর্মালি 1.5 লাখ থেকে 2 লাখ রুপি নর্মাল একজন ডেটা অ্যানালিস্ট, বি অ্যানালিস্ট 2-3 বছর এক্সপিরিয়েন্স থাকলেই সে পায়। মোটামুটি যারা সিনিয়র লেভেল আছে তারা মোটামুটি 7-8 লাখ রুপি পার মান্থ ড্র করে। বাট তারও কিন্তু প্রেশার আছে, সে একটা কোম্পানির পুরো জিনিসগুলা, পুরো ডেটাকে হ্যান্ডেল করে বা পুরো টিমকে সে লিড দেয়। তো 8-10 লাখ টাকা রুপি পার মান্থ যেই ব্যক্তি পায়, সে আপনার মতো নর্মাল পার্সন না, সে খুবই ঝানু ব্যক্তি। এখন কথা হচ্ছে যে আমরা যদি ওই ঝানু ব্যক্তির মতো হইতে চাই, আমাদেরকে ডেফিনেটলি এটার পিছনে সময় দিতে হবে, এটার পিছনে পড়াশোনা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো আপনি সময় না দিলে, প্র্যাকটিস না করলে পারবেন না, এটা হচ্ছে মূল কথা। আপনাকে এটার পিছনে মানে একটা এফোর্ট দিতেই হবে। আচ্ছা, অনেক কথা হলো, আমি একটু অন্য জায়গায় চলে যাই আর কি। সেটা হচ্ছে আমাদের কিছু ক্লাস বা কোর্স সম্পর্কিত বেসিক কিছু ইনফরমেশন, সেটা আমি লাস্টের দিকে আবার ডিসক্রাইব করব। তো আমাদের যে শিডিউল বা রিকোয়ারমেন্ট প্রিরিকুইজিটগুলো কী কী সেটা আমি একটু বলে নেই। শিডিউলটা হচ্ছে রবিবার এবং বুধবার। তো আজকে হচ্ছে বুধবার আর হচ্ছে রবিবার দিন। ফি আমাদের ইউজুয়াল ফি
স্ট্যাটিস্টিক্সের জন্য, মানে আমাদের বুট ক্যাম্প থেকে স্ট্যাটিস্টিক্সের যে পার্টটা, সেই পার্টের ফি হচ্ছে আপনার এক্সকিউজ মি 3,000 টাকা। সো আমাদের এখন যেহেতু একটা আপনার আপনার 4 বছর পূর্তি প্লাস ইয়ার এন্ড, সো ওই জন্য হচ্ছে আমাদের 40% ডিসকাউন্টের পরে 2100 টাকা। তো ক্লাসের টপিকগুলো আপনারা অলরেডি সবাই দেখছেন যে কি কি জিনিস করানো হবে। রিকোয়ারমেন্টস কি, জাস্ট স্ট্যাটিস্টিক্সের আমার এই কোর্সটা আমি যা শেখাবো তার জন্য আপনার বেসিক অ্যালজেব্রা, জিওমেট্রি, বেসিক স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে জাস্ট মিন মিডিয়ান মোডের আইডিয়া জানলেই হবে, বাকিটুকু আমি ক্লাসের মধ্যে বুঝাই দেবো, সমস্যা নেই। হ্যাঁ, ওই আমরা যে ছোটবেলায় হচ্ছে ওই দ্বিঘাত সমীকরণ করছিলাম, হ্যাঁ, ওই y = mx প্লাস লাইনের ইকুয়েশন, বা ধরেন দ্বিঘাত সমীকরণ আমরা লিখছিলাম কিরকম, যে ফাংশন আমরা করছি y = ফাংশন অফ x ইকুয়াল টু মনে করেন যে বললাম 4x² মাইনাস 5x প্লাস 10। হ্যাঁ, তো এটা আমরা সলভ করছিলাম দ্বিঘাত সমীকরণ দিয়ে, মনে আছে কি? এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো হচ্ছে আপনার একটু রিভাইজ করে আসবেন। আমি হয়তো জানি না আপনারা কতটুকু রিভাইজ করে আসছেন, বলছিলাম আমি এগুলো একটু দেখে আসবেন। এগুলো ক্লাস 7-8 এর বইতে আছে, আপনার বাসায় কেউ যদি থাকে বা আশেপাশে কেউ যদি থাকে তার কাছ থেকে নিয়ে একটু দেখে আসবেন। ওগুলাই হচ্ছে আমার মূল মানে বেসিক ফান্ডামেন্টাল। এটার উপর বেস করে আপনার মানে অন্যান্য ডেটা সায়েন্সের বিভিন্ন যে স্কিল, টপিক, সফটওয়্যার যা আছে সবগুলো এর উপর বেস করে আসছে। ডেটা সায়েন্স এমন কোন একটা নলেজ না যেটা দিনা আকাশ থেকে হচ্ছে টুপ করে হচ্ছে ওহির মতো বাণী পয়দা হয়েছে, ব্যাপারটা এরকম না। ডেটা সায়েন্স আমরা যা শিখে আসছি ক্লাস 7, 8, 9, 10-এ ম্যাথে বা আপনার স্ট্যাটিস্টিক্সে বেসিক যা শিখে আসছি ওটারই একটা এলাবোরেট ভার্সন বলতে পারেন। এটা এমন আহামরি নতুন, মানে আহামরি নতুন কিছু না, নোবেল কোনো জিনিস না, জাস্ট এটা ওভার দ্য টাইম ধীরে ধীরে ইভলভ হয়েছে। এবং এখানে সিএসসিও ঢুকছে, প্রোগ্রামিংও ঢুকছে, স্ট্যাটিস্টিক্সও ঢুকছে, ম্যাথ ঢুকছে, ঢুকে জিনিসটাকে একটা পূর্ণ একটা মানে রূপ দান করছে। এবং ওখান থেকে কিন্তু আমরা ডেটা সায়েন্সের আরও অ্যাপ্লিকেশন দেখি, যেটা মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এনএলপি, এআই, এগুলোতে আমরা দেখতে পাচ্ছি। তো যত আমরা দেখি সবগুলোর ব্যাক এন্ডে এবং পিছনে মূল কাজটাই করতেছে আসলে স্ট্যাটিস্টিক্স এবং প্রোগ্রামিং, আর কি আরো অন্যান্য কিছু আছে। তো প্রি ডিপোজিট তেমন কিছু লাগবে না। কোর্সে ইভালুয়েশনের জন্য আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব, কুইজ দিব। আপনারা যারা 2409 আছেন তারা অলরেডি এক্সেল, পাওয়ার বিআই কুইজ করছেন, এসকিউএল এর কুইজও করছেন। আমি স্ট্যাটিস্টিক্সও কুইজ দিব 4-5টা। ইন্টার্নশিপ, এটা হচ্ছে যারা আমাদের এখানের মধ্যে বুট ক্যাম্পে যারা টপ স্টুডেন্ট থাকবে তাদের ক্ষেত্রে আমরা ইন্টার্নশিপের জন্য বা জবের জন্য হার্ড অ্যান্ড সোল আমরা ট্রাই করি, বাট শর্ট কোর্সের জন্য আসলে ওই অপশনটা নাই। প্রজেক্টসগুলো আমি করাবো, তবে প্রজেক্ট করানোর আগে ফার্স্টে হচ্ছে আমি আপনাদের কাছ থেকে কিছু বেসিক ইনফরমেশন নিব। আমার মনে হয় যে আপনার ওই নাজিমের কাছে একটা আপনারা মনে হয় রেসপন্স করছিলেন, তাই না? একটা ফাইল মনে দিছিলেন শুরুতে, ইয়া লিমন, জুবায়ের, হৃদয়, আপনারা নাজিমের কাছে একটা প্রথমে একটা দিছিলেন যে আপনারা কোন ডিপার্টমেন্টে কোন সাবজেক্টে, ওরা দিছিলেন না একটা ফর্ম? জি ভাই। আচ্ছা, আমি নাজিমের কাছ থেকে নিয়ে নিব। ওটা নিলে হবে কি, আমার একটা আইডিয়া হবে যে আসলে আপনারা কে কোন ব্যাকগ্রাউন্ডের। আমি হচ্ছে ওই ব্যাকগ্রাউন্ডের সাথে রিলেভেন্ট ডেটা সেটগুলো দেখাবো। মানে আমি এমন জিনিস দেখাবো না যেটা কিনা আপনার নলেজের বাইরে বা আপনার অপ্রয়োজনীয় কিছু যেটা দেখাবো না। তো যদি এরকম হয় যে আপনাদের বেশিরভাগই হচ্ছে বিজনেস সেক্টরে, তাহলে আমি বিজনেস ডেটা নিয়ে আপনাকে দেখাবো। বা যদি হয় বেশিরভাগই ইঞ্জিনিয়ারিং সেক্টরে, তাহলে আমি ওইভাবে জিনিসগুলো দেখাবো। আচ্ছা, তো মূলত ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশনটাকে আমরা 3টা মেজর এরিয়াতে ভাগ করি। একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, আর একটা হচ্ছে আপনার বিজনেস, স্পেসিফিকলি সাপ্লাই চেইন, আর একটা হচ্ছে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি। তো এখানে অনেকগুলো নাম দেওয়া আছে, আমি জাস্ট এগুলো এরিয়াগুলো বলতেছি। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির ভিতরে কোথায় কোথায় আসলে আমরা ইউজ করি, যেমন প্রেডিক্টিভ মেইনটেনেন্স, কোয়ালিটি কন্ট্রোল, সাপ্লাই চেইন অপটিমাইজেশন, এনার্জি এফিসিয়েন্সি, ফোরকাস্টিং, তারপর অটোমেশন, কাস্টমার ফিডব্যাক অ্যানালাইসিস, সেফটি রিস্ক ম্যানেজমেন্ট, এরকম অনেক জায়গাতে আমরা ইউজ করি। বিজনেস বা সাপ্লাই চেইনে ডিমান্ড অ্যানালিটিক্স, ফিনিশ ইনভেন্টরি অপটিমাইজেশন, নেটওয়ার্ক প্ল্যানিং বা প্রকিউরমেন্ট অ্যানালিটিক্স, ট্রান্সপোর্টেশন অ্যানালিটিক্স, প্রেডিক্টিভ মেইনটেনেন্স, এসব জায়গা আমরা করি। হেলথ কেয়ার সেক্টরে ডিজিজ প্রেডিকশন, ডায়াগনোসিস, পার্সোনালাইজড মেডিসিন, মেডিকেল ইমেজিং অ্যানালাইসিস, হেলথ কেয়ার অপারেশনস অপটিমাইজেশন, ড্রাগ ডিসকভারি অ্যান্ড ডেভেলপমেন্ট, পাবলিক হেলথ অ্যান্ড এপিডেমিওলজি, তারপর হচ্ছে হেলথ কেয়ার সেক্টরে যেই আপনার ক্লেমগুলো আছে সেগুলোর ক্ষেত্রে হয়, বা হচ্ছে বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল ডেটা, ওখানের মধ্যে যে পিকচার বা ইমেজগুলো থাকে, যেমন আপনারা যখন এক্সরে করেন, এক্সরে যে পিকচার আপনারা দেখেন না, তো ওইগুলোর ইমেজের উপর আমরা বিভিন্ন অ্যানালাইসিস করি, ওটা হচ্ছে এনএলপি বা হচ্ছে ইমেজ প্রসেসিং দিয়ে করা হয়।
তো মোটামুটি বলতে গেলে এমন কোনো সেক্টর নাই যেখানে আপনার ডেটা সায়েন্স অ্যাপ্লিকেশন হচ্ছে না বা ইউজ হচ্ছে না, সব জায়গায় হচ্ছে। আপনি সিম্পল ড্রোন বা হচ্ছে টেসলা কার, অটোনোমাস কার থেকে শুরু করে আপনি যদি এখন এটা হেলথ কেয়ার সেক্টরে দেখেন হিউজ পরিমাণ অ্যাপ্লিকেশন। আপনি যদি এটা অটোমেশনের কাজ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি লেভেলে দেখেন, রোবোটিক্সে দেখেন, ওখানেও হিউজ পরিমাণ ইউজ হচ্ছে। তো সব জায়গাতেই কিন্তু মেজর এরিয়াতে আমরা দেখতে পারি যে ইউজ হচ্ছে, ছোটোখাটো জায়গাতেও ইউজ হচ্ছে। সেকেন্ড যেটা আমি শুরু করব, প্রথম পার্ট নিয়ে আসলে অনেকক্ষণ কথা বলে ফেলছি, অলরেডি 10:18 বাজে। আমি সেকেন্ড পার্টটার মধ্যে জাস্ট একটু আপনাদেরকে আইডিয়া দিব যে আমাদের আসলে স্ট্যাটিস্টিক্সে কেন দরকার। তো স্ট্যাটিস্টিক্সটাকে আসলে বলা হয় দ্য ব্রেইন অফ মেশিন লার্নিং, সরি দ্য ব্রেইন অফ ডেটা সায়েন্স। তো আসলে স্ট্যাটিস্টিক্স আমরা কি করি, আমরা যে ধরনের সফটওয়্যারগুলো দেখি, এক্সেল, পাওয়ার বিআই, পাইথন ল্যাঙ্গুয়েজ, আর ল্যাঙ্গুয়েজ, এসকিউএল এর জন্য আমরা হচ্ছে ওই যে আপনার মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চ বা হচ্ছে আমরা বিগ কুয়েরি, এগুলো দেখি। ওখানে কিন্তু আমরা কোড টোড লেখার পরে আমাদেরকে কি করা হয়, লাস্টে হচ্ছে কিছু রেজাল্ট দেওয়া হয়। এখন বিষয়টা হচ্ছে যে এই যে রেজাল্টটা আসতেছে, এটা হয়তো আমরা কোড করে সরাসরি বলে দিচ্ছি আমরা সিস্টেমকে বা মেশিনকে অথবা সফটওয়্যারকে বলে দিচ্ছি যে তুমি এমনি এমনি করে আমাকে বের করে দাও, সে বের করে দিল। বাট এইটা অ্যাকচুয়ালি ইন ডিটেলসে বা ইন ডেপথে কীভাবে কাজ করে বা এটার যে রেজাল্ট সেটা অ্যানালাইসিসগুলো, কেন এই রেজাল্টটা আসলো, কীভাবে আসলো, সেটা বোঝার জন্য হইলো, সেটা এক্সপ্লেন করার জন্য হইলো আমার স্ট্যাটিস্টিক্স দরকার। ধরেন আপনি একটা কোম্পানিতে গেলেন, আপনাকে একটা ভালো পজিশন দিল, আপনি ধরেন এক্সেল ভালো পারেন, এসকিউএল পারেন, পাইথন পারেন, কিন্তু আপনি স্ট্যাটিস্টিক্স ভালো বুঝেন না। তো আপনাকে হয়তো একটা কাজ দিল, সেই কাজটা আপনি কোড দিয়ে আপনি করে ফেলছেন। পরে যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আমাকে এটা এক্সপ্লেন করেন, কেন এখানের মধ্যে আমার নেক্সট ইয়ারে বা নেক্সট 3 মাসে আমার আমার 10% লস হবে, আমাকে বুঝান। এখনো তো ঘটনা ঘটেই নেই, আপনি বুঝান 10% লস। আপনি তখন কি বলবেন? আর যে হ্যাঁ আমার সিস্টেম তো আমাকে এটাই বলছে, সফটওয়্যার তো এটাই বলছে, কিন্তু আপনি এর বেশি একটা লাইনও বলতে পারবেন না। বাট অ্যাজ এন স্ট্যাটিস্টিশিয়ান আপনি যদি ভিতরে ইন্টারনাল বিষয়গুলো জানেন, তাহলে আপনি বলতে পারবেন যে আসলে কোন কোন ক্ষেত্রে কেন নেক্সট 3 মাসে আপনার প্রোডাক্টের 10% লস হবে, অথবা সেল কমে যাবে, অথবা বাড়বে। তো আপনার যদি এই যে এক্সপ্লেনেশন করাটাই যে আসলে মুখ্য উদ্দেশ্য, আমি এই জন্য বলতেছি না। এটা বলতেছি এই কারণে যে একটা ডেটাকে বুঝা, একটা ডেটার ইনিশিয়াল ইনডেপথে ওটাকে ভেঙে চুরে এটাকে কি বলে একদম ছোট ছোট পার্টে স্প্লিট করে ওখান থেকে একদম সূক্ষ্মভাবে, সূক্ষ্ম দৃষ্টিতে ওখান থেকে আপনার যে ইনসাইট বা সামারি বা আপনার যেই বিভিন্ন যে ডেটাগুলো আছে তাদের মধ্যে ইন্টার রিলেশনশিপ, কো রিলেশনশিপ, বা সেখান থেকে আপনার পরবর্তী যেই ডেটাগুলোর যে মুভমেন্ট, ডেটার ক্যারেক্টারিস্টিক্স, এই জিনিসগুলো বুঝতে গেলে আপনার স্ট্যাটিস্টিক্স জানতে হবে। সো ডেটা র্যাঙ্গলিং, ডেটা সার্ফেসিং, ডেটা ম্যানিপুলেশন, ডেটা মডেলিং। আপনি একটা মডেল ডেভেলপ করবেন, আপনি ধরেন রিগ্রেশন মডেল ডেভেলপ করবেন, বাট রিগ্রেশন মডেল জাস্ট আপনি কোড লিখে দিলে কিন্তু হচ্ছে না। এই ডেটাটা আসলে কি ধরনের ডেটা, ডেটার গতি প্রকৃতি কীরকম, ডেটাটার ভিতরে ডেটার সাইজ, শেপ, ডিস্ট্রিবিউশন কীরকম, ডেটাগুলোর ভ্যালুগুলো কোন ধরনের আপনার ক্যারেক্টারিস্টিক্স ফলো করে, এগুলোর অনেক কিছুর উপর চিন্তা করে অ্যানালাইসিস করে বুঝে স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন টেস্ট করার পরে দেন আপনি একটা মডেল ডেভেলপ করবেন। সো ইটস নট ইজি যে আপনি জাস্ট একটা কোড লিখলেন অথবা আপনি একটা সফটওয়্যারের মধ্যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেন, আপনি জাস্ট হার্ড ডিস্ক থেকে আপনি একটা ডেটা নিলেন, ডেটা নিয়ে দেখাই দিলেন, ক্লিক করলেন, হ্যাঁ আমাকে একটু দেখায় আনসার নিয়ে নিলেন। বাট এটা কীভাবে কাজ করে এটা বোঝা উচিত। স্ট্যাটিস্টিক্সটা আসলে বলতে গেলে একটু থিওরিটিক্যাল বেসড, যার কারণেই বাংলাদেশের পার্সপেক্টিভে স্ট্যাটিস্টিক্সটা মানুষ শিখতে চায় না, এবং শিখতে চায় না বলেই হচ্ছে একটা সময় গিয়ে আটকে যায়। স্ট্যাটিস্টিক্সটা আপনার এখনই শেখা উচিত। কেন? কারণ আপনি যদি এখন থেকে না শিখেন, পরবর্তীতে শুধুমাত্র টুলস জেনে বা শুধুমাত্র সফটওয়্যারের কাজ জেনে আপনি খুব বেশি দিন বা বেশি দূর আগাতে পারবেন না। কারণ আপনার কিন্তু ওই যে র নলেজ, যেটা একদম কোর নলেজ, ওখানে কিন্তু আপনাকে আবার ফেরত আসতেই হবে। সো ওয়াই নট আপনি এখন থেকে এটা শেখা শুরু করেন, অল্প অল্প করে, যেখান থেকে শিখেন, এখান থেকে শিখেন, অন্য জায়গা থেকে শেখা শুরু করেন। কারণ আপনি যত স্ট্যাটিস্টিক্সের ভিতরে ঢুকবেন, স্ট্যাটিস্টিক্স জানা শুরু করবেন, আপনি তখন বুঝবেন যে হাই ডেটা সায়েন্স তো আসলে স্ট্যাটিস্টিক্সটাকেই বলা হচ্ছে। আমি যদি স্ট্যাটিস্টিক্সের বাদ দিয়ে চিন্তা করি, ডেটা সায়েন্স কিন্তু আসলে কিচ্ছু না, একটা ডেড বডি, সিম্পল ডেড বডি। কারণ ডেটা সায়েন্সের মধ্যে যে দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে ডেটা, একটা হচ্ছে সায়েন্স।
এই ডেটাটাকে আমি যত ভাঙতে পারবো, মানে একদম কুটি কুটি করতে পারবো, ওই যে আপনার ধরেন মানুষের হিউম্যান বডির ভিতরে মাংস টাংস সরানোর পরে হাড় দেখা যায়, ঠিক আছে, বা বিভিন্ন ধরনের নাড়ি ভুড়ি দেখা যায়। আপনার কাজ হচ্ছে যে একটা ডেটার ভিতরে যত ভিতরে ঢোকা যায়, যত ইনডেপথে এটাকে ভাঙা যায়, তত আপনার জন্য বেটার। সে একজন তত ভালো অ্যানালিস্ট। কোড টোডের ব্যাপার, টুলসের ব্যাপার, এইটা 2 দিনের কাজ, এটা 1 সপ্তাহের কাজ। একজন স্মার্ট একজন ছেলে বা মেয়ে সে সর্বোচ্চ 2 সপ্তাহের মধ্যে এক্সেল বা পাওয়ার বিআই ধরে ফেলতে পারবে যে কোথায় কোন কাজটা হচ্ছে। বাট দ্য প্রবলেম ইজ, কেন কাজটা করতেছি, কি ধরনের ডেটা নিয়ে কাজ করতেছি, বা ওই ডেটার জন্য আমাকে কেন এই কাজটাই করতে হচ্ছে, বা এই টেস্টটাই কেন করতে হচ্ছে, এই জিনিসগুলোর জন্য আমার স্ট্যাটিস্টিক্স জানা দরকার। আমি যদি আরেকটু দেখি যে বিভিন্ন ম্যাথমেটিক্সের একটা পার্ট যেটা আমরা ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্টরা করে থাকি সব সময়। তো এখানে যে কাজগুলো হয়, ডেটা ক্লিনিং, ডেটা অ্যানালাইসিস, ডেটা মডেলিং, তারপর বিভিন্ন ধরনের হাইপোথিসিস টেস্টিং, ডেটা ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিস্টিক ক্যালকুলেশন করা, ডেটাকে অ্যানালাইজ করতে গেলে কোয়ালিটেটিভ কোয়ান্টিটিভ দুইভাবে অ্যানালাইজ করতে হয়। সেখান থেকে বিভিন্ন ধরনের যে ভেরিয়েবল, কোরিলেশন, মাল্টি কোলিনিয়ারিটি, ডেটা স্ট্রাকচার, আপনার মিসিং ডেটা, আউটলায়ার, এগুলোকে হ্যান্ডেল করতে হয় কিভাবে, কোন কোন সিচুয়েশনে আমি কাজটা করব, এগুলোর জন্য কিছু থিওরি আছে, এগুলোর জন্য কিছু লস আছে, বা এটা কিছু অ্যাজাম্পশন আছে। তো ওই সকল থিওরি, ল, অ্যাজাম্পশনগুলো যদি আপনি না শিখে যান, তাহলে আপনি করবেন কি যে ওই জব লাইফে গিয়ে হচ্ছে আটকে যাবেন। এখন থেকে এটা একটু শিখে রাখা উচিত, অল্প বিস্তর একটু জেনে রাখা উচিত। এছাড়া আমরা যেই রেজাল্টগুলো পাই, যেমন ধরেন আপনি যখন একটা অ্যানালাইসিস করলেন, হ্যাঁ, এক্সেলে করেন, এসকিউএলে করেন, এসকিউএলে তো এইভাবে আমরা এই কাজটা করি না, আমরা ধরেন পাইথনে করি, এক্সেলে করি, বা স্ট্যাটা যেই সফটওয়্যার আছে, এরকম 2-3টা আপনি দেখবেন যে অনলাইনে সফটওয়্যার আছে, আপনারা হয়তো অনেকে ইউনিভার্সিটি লেভেলে কাজও করছেন। তো হয় কি, যেসব বিষয়টা ওখানে হচ্ছে বেশিরভাগই হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ টাইপ, জাস্ট হলে ক্লিক করতে হয় যে এটা বের করে দাও। এখন ধরেন আপনি পি ভ্যালু, এফ স্কোর, জেড স্কোর, আর স্কোর, টি স্কোর, হাইপোথিসিস, ক্লাসিফিকেশন ম্যাট্রিক্স, আরওসি কার্ভ, এগুলোর আপনি রিপোর্ট জেনারেট করলেন কোড লিখে অথবা জাস্ট ক্লিক করে। আপনাকে যখন কোম্পানি জিজ্ঞেস করবে যে এগুলোর মিনিং কি, আপনি একটা উত্তর ঠিকভাবে দিতে পারবেন না। কারণ আপনি জিজ্ঞেস করবে যে আপনি কি ঘোড়ার আন্ডার একটা অ্যানালিস্ট হয়েছেন, এটা আপনি জানেন না, বলতে পারেন না। তো আপনাকে তো ভিতরে ইন্টারনাল বিষয়গুলো জানতে হবে, জেনে আসতে হবে, না হলে আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন? জাস্ট হাওয়ার উপরে আপনি করতে পারবেন না তো, বা একটা অ্যানালাইসিস করার রিপোর্ট আপনি কিভাবে তৈরি করবেন, এটার জন্য তো আমার জানা দরকার, তাই না? এবং ডেটাকে ভিজুয়ালাইজ করা, ডেটার প্যাটার্নগুলোকে বের করা, এদের মধ্যে কানেকশনগুলোকে তৈরি করা, বা সামনে যে আমি এটা কোনো কিছু ফিউচার প্রেডিক্ট করব বা ফোরকাস্ট করব, কিসের বেসিসে করব, মানে ডেটাটার ক্যারেক্টারিস্টিক বেসিসে তো করবো, তাই না? ধরেন আমি যদি বলি যে বাংলাদেশে বৃষ্টিপাত হয় সাধারণত আপনার, যদি আমি জানুয়ারি থেকে চিন্তা করি ডিসেম্বর পর্যন্ত, মাঝখানে এরকম যদি আমি ছোট ছোট পার্টে ভাগ করি 12টা মাস, তো বাংলাদেশের বর্ষাকালটা আমরা সাধারণত জানি যে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, ঠিক আছে? তো এই সময়টাতে হচ্ছে যে আমার সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টিপাত হয়, বাকি সময়টা অতটা হয় না বললেই চলে, ঠিক আছে? এই বাকি সময়টা গরম থাকে। এখন এইটা যে একটা প্যাটার্ন, এই প্যাটার্নটা ধরেন লাস্ট 10 বছর ধরে চলে আসতেছে। আমি হয়তো বলতে পারবো যে নেক্সট ইয়ারে এরকম একটা সেম প্যাটার্নে যেতে পারে। এটা একটা এক্সাম্পল দিলাম। এরকম ডেটার প্যাটার্ন হয়তো এতটা স্মুথ হবে না, কিন্তু ডেটার প্যাটার্নটা ধরে আমাকে অ্যানালাইসিস করে বের করতে হবে নেক্সট 3 মাস, 6 মাস, 1 বছর আমার কোম্পানি কোথায় যাচ্ছে, কোথায় যেতে পারে, বা ওটার জন্য আমাকে এখন থেকে কি করা উচিত। এই বিষয়গুলোর জন্য আমার জানার জন্য, বা এগুলো নিয়ে মানে অ্যানালাইসিস যত আপনি করতে পারবেন তত আপনার জন্য বেটার, এবং এটার জন্য আমার মূলত স্ট্যাটিস্টিক্সটা প্রয়োজন। তো এটার ভিতরে যখন আমরা আরো ঢুকবো, তখন আমরা দেখবো যে ইউনিভেরিয়েট ডেটা, বাইভেরিয়েট ডেটা, মাল্টিভেরিয়েট ডেটা অ্যানালাইসিস, ক্যাটাগরিক্যাল ডেটা অ্যানালাইসিস, কন্টিনিউয়াস ডিসক্রিট ডেটা অ্যানালাইসিস। তো ভীষণ এই যে আপনার আমরা যে মেশিন লার্নিং মডেল দেখি না, হ্যাঁ, মেশিন লার্নিং ডিপ লার্নিং মডেলের আমরা নাম শুনছি, আমরা কেএন এর নাম শুনছি, বা রিগ্রেশনের নাম শুনছি, কে মিনস, ডিসিশন ট্রি, র্যান্ডম ফরেস্ট। মানে আমরা আমাদের যেই মানে আমি ডিপ লার্নিং এ যাচ্ছি না, ডিপ লার্নিং এ আসলে অনেকগুলো পার্ট সিএসসি থেকে আসছে। আমি যদি এমএল এর কথা চিন্তা করি, মেশিন লার্নিং এর মধ্যে অলমোস্ট প্রায় 70%-এর মতন যেই ইয়াটা আছে, কি বলে, যে মডেলগুলো আছে, এগুলো সবই আসছে আপনার স্ট্যাটিস্টিক্স থেকে। বাকি 30% হচ্ছে কাইন্ড অফ মিক্স, মানে এখানে হচ্ছে আপনার স্ট্যাটও আছে, প্লাস আপনার সিএসসির যেই আপনার নেটওয়ার্ক ডিস্ট্রিবিউশন বা নেটওয়ার্ক স্ট্রাকচার, ডেটা স্ট্রাকচার, ওগুলো এখানে আছে, ওগুলোর উপর বেস করে মেশিন লার্নিং মডেল আসছে। বাট
মোটামুটি 70 থেকে 80% মতন মডেল আপনার আসছে অনলি স্ট্যাটস থেকে। আমার কথা বিলিভ না হলে আপনি গুগলে সার্চ করেন, আপনি চ্যাট জিপিটিকে ইউজ করতে পারেন, হ্যাঁ, বা যে কোনো জায়গায় জিজ্ঞেস করতে পারেন। তো যাই কিছু আসে না কেন, ঘুরে ফিরে আমাকে স্ট্যাটিস্টিক্সে হাত দিতে হচ্ছে, তো এটা ছাড়া আসলে উপায় নাই। আচ্ছা, তো এগুলো আমি একটু স্কিপ করি এখন, এগুলো নিয়ে আমি পরে ডিটেলস ক্লাসে আরো বেশি আলোচনা করব, এক্সাম্পল দিয়ে ডেটা দিয়ে আলোচনা করব। এখন জাস্ট আপনাকে থিওরিটিক্যালি বলতেছি। আচ্ছা, আমরা একটু কোর্স মডিউলটা দেখি। আপনারা সবাই কি কোর্স মডিউলটা দেখছেন, না আমি আবার একটু দেখাবো? দেখাবো কি? ঈশা সুলতানার মনে, আচ্ছা, লিমন আর রিজওয়ান। আচ্ছা, এটা 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 দেখছেন আপনারা? আচ্ছা, এখানে দেখেন, দেখতে পাচ্ছেন আমি যে কোর্স মডিউলটা দেখাচ্ছি, দেখা যাচ্ছে পিডিএফ ফাইলটা? জি ভাইয়া। আচ্ছা, তো আমরা ফার্স্ট হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা এবং ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দিয়ে শুরু করব। তো প্রথম ক্লাসে আমরা ভেক্টর ম্যাট্রিক্স, লিনিয়ার অ্যালজেব্রা, আজকেরটা যদি যেহেতু আমরা 1 ঘন্টার উপর ক্লাস চলে গেছে, আমি এটাকে ধরেন ইন্ট্রোডাক্টরি ক্লাস হিসেবে ধরলাম, মেইন ক্লাস হিসেবে ধরবো না। তো নেক্সট ক্লাসে আমরা একটু ইন ডিটেলসে যাব ভেক্টর ম্যাট্রিক্স সম্পর্কে, এবং ডেটা সায়েন্সের ফাউন্ডেশন গুলো, স্ট্যাটিস্টিক্সের ফাউন্ডেশনটা আমরা দেখব। বিভিন্ন ধরনের ডেটা টাইপ, ভেরিয়েবল, ডেটা অর্গানাইজেশন, বিভিন্ন ধরনের টেবুলার ভিজুয়ালাইজেশন মেথডগুলো আমরা দেখব। দেন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এবং ডেটা ডিস্ট্রিবিউশনগুলো আমরা দেখব। 3টা ক্লাসের পরে দেন আমরা চলে যাব হচ্ছে প্রবাবিলিটি এবং ডিস্ট্রিবিউশন। সো আমরা ফার্স্টে স্যাম্পলিং মেথড কিছু দেখব, প্রবাবিলিটি ফান্ডামেন্টাল দেখব, অ্যান্ড দেন তারপরে ক্লাসে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেখব, 2টা ক্লাস মিলে আর কি। তো 6টা ক্লাস চলে যাবে। এরপর 7 নম্বর ক্লাসে আমরা হচ্ছে ইডিএ দেখব, মানে ডেটা ভিজুয়ালাইজেশন টেকনিক। সো এটা আমি পাইথন দিয়ে দেখাবো, আর পাইথনের জন্য ইনিশিয়াল লেভেলে কিছু ভিডিওস আছে, সেটা আমি আপনাদেরকে প্রোভাইড করব ক্লাস শুরু হওয়ার পরে, মানে নেক্সট উইকে আমি প্রোভাইড করব। তো ওইখানে আমি হচ্ছে ডেটা অ্যানালাইসিস, ইডি এর জন্য আমি কিছু ডেটা ভিজুয়ালাইজেশন টেকনিক, রিপ্রেজেন্টেশন করার টেকনিক, এবং এখানে আমি কিছু স্ট্যাটিস্টিক্যাল কিছু অ্যানালাইসিসগুলো এখানে দেখাবো। যেমন হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কোরিলেশন বা হচ্ছে কোভেরিয়েন্স বা হচ্ছে ভ্যারিয়েন্স, এবং ওখানের মধ্যে আপনি কিভাবে হচ্ছে বিভিন্ন ফিচারগুলোকে এক্সট্র্যাক্ট করবেন, সেগুলো আমি একটু দেখাবো। সো এই 2টা ক্লাস হচ্ছে পাইথন দিয়ে আমি দেখানোর পরে দেন আমি আসবো রিগ্রেশন অ্যানালাইসিস এবং এটার অ্যাপ্লিকেশন। সো এখানে আপনার রিগ্রেশন অ্যানালাইসিসে আমরা বিভিন্ন ধরনের কোরিলেশন, কোএফিশিয়েন্ট দেখব, ডেটা ভিজুয়ালাইজেশন, ইন্টারপ্রিটেশন, তারপর হচ্ছে রিগ্রেশনের টেকনিক, বিভিন্ন ধরনের অ্যাজাম্পশনগুলো আমরা দেখব, এবং একটা রিগ্রেশন মডেল ডায়াগনোসিস কিভাবে করতে হয়। মানে আপনি জাস্ট এমনি একটা মডেল লিখলেন, কোড লিখলেন আর হয়ে গেল, তাতে কিন্তু হয় না জিনিসটা। এটা এমন না যে হচ্ছে আপনার ওই পলকের মতন যে ইন্টারনেট চলে যায় নাই, মানে ইন্টারনেট অটো চলে গেছে, বিষয়টা এরকম না যে আপনি একটা মডেল লিখলেন বা আপনি হচ্ছে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলেন, একটু ক্লিক করলেন সফটওয়্যারের মধ্যে, আপনাকে আনসার দিয়ে দিল। বিষয়টা আসলে এরকম না। আমাকে একটা ডেটাকে হচ্ছে একদম বেসিক লেভেল থেকে প্রি প্রসেসিং করে চলে আসতে হয়, সামনে আগাতে হয়। এবং একটা রিগ্রেশন এটার কতটুকু কাজ করবে, বা রিগ্রেশনের যে সকল ল আছে বা অ্যাজাম্পশনগুলো আছে, এবং একটা মডেল কতটুকু ভালো বা খারাপ, এটার জন্য কিছু আইডেন্টিফিকেশন করতে হয় আমাদেরকে, যেটাকে আমরা বলি হচ্ছে পারফরমেন্স ম্যাট্রিক। সেই জিনিসগুলো কি, কোনটার মিনিং কি, ইকুয়েশন কি, আমি কিছু ম্যাথমেটিক্যাল জিনিস আপনাদের এখানের মধ্যে দেখাবো, কিছু থিওরি জিনিস এখানে থাকবে। অ্যান্ড দেন আমি হচ্ছে আমাদের এখানের মধ্যে প্রজেক্ট যাব, 1 2, 2টা প্রজেক্ট আছে, আরেকটা প্রজেক্ট আমি অ্যাড করব। তো আমরা মূলত হচ্ছে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি ডেটা সেট নিয়ে কাজ করব, আর হচ্ছে আপনার এটা কি বলা হচ্ছে বিজনেস ডেটা নিয়ে আমি হচ্ছে প্রজেক্ট দেখাবো। আমি প্রজেক্টের নামগুলো এখন রিভিল করতেছি না, এটা হচ্ছে আমি কয়েকদিন পরে আপনাদের সাথে আরো কয়েকটা ক্লাস যাওয়ার পরে, বেশিরভাগ ক্ষেত্রেই আমি মূলত আমার হাতে যে কয়টা প্রজেক্ট থাকে আমি বিজনেস ডেটা নিয়ে, সাপ্লাই চেইন ডেটা নিয়ে আসলে আমি করে থাকি, যেহেতু আমার নিজের কাজও হচ্ছে এগুলো নিয়ে, আমার রিসার্চ পেপারে কাজও এগুলো নিয়ে। সো আমি আসলে ঘুরে ফিরে সাপ্লাই চেইন, বিজনেস ডেটা বা ফাইন্যান্সিয়াল ডেটা, ম্যানুফ্যাকচারিং ডেটা নিয়ে কাজ করে থাকি। ওই ডেটাগুলো থেকে আমি আপনাদেরকে রিগ্রেশন মডেল এবং এটার যেই কি বলে রিগ্রেশন অ্যানালাইসিসের যে অংশটুকু আছে পাইথন দিয়ে আপনাদেরকে দেখাবো। সো এই হচ্ছে আমার মূলত 12টা ক্লাস, বলা হয় 12টা, বাট আসলে ওইরকম 13-14টা ক্লাস হয়ে যায় আসলে শেষ পর্যন্ত, কারণ এক ক্লাসে সব আসলে দেখানো সম্ভব হয় না। যদিও প্রত্যেকটা ক্লাস আমার 1.5 থেকে 2 ঘন্টার মতো হবে, তারপর আমি আসলে অনেক জিনিস কভার করব, ওইটা আসলে ঠিক 12টা ক্লাসেও হয় না, কভার হয় না, ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, তো এরপরে আমি কিছু রিসোর্স আপনাদেরকে দিব।
আমি প্রত্যেকটা যখন ক্লাস হবে ক্লাসের পরে বা ক্লাসের আগে আপনাদেরকে কিছু বই সাজেস্ট করব, কিছু ইংলিশ বই বা কিছু ইউটিউবের ভিডিও যেটা আমার কাছে মনে হয় যে ভালো সহজে বোঝার জন্য, সেগুলো আপনাদের কিছু সোর্স দিয়ে দিব। তো আমি কিছু পিডিএফ বই দিব স্ট্যাটিস্টিক্সের, কিছু বই অলরেডি আমি আপলোড করে রাখছি আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, মানে ডেটা সায়েন্স কমিউনিটি ফেসবুক পেজ না গ্রুপ যেটা আছে, ওই গ্রুপে আপনি দেখবেন যে ওখানে ওই মিডিয়া বা ফাইল সেকশনে গেলে আপনি কিছু বই পাবেন স্ট্যাটিস্টিক্সের। ওই বইগুলো অলরেডি দেওয়া আছে, আর কিছু বই হচ্ছে আমি ক্লাসের মধ্যে সাজেস্ট করব, দেখাবো। যেমন আমি যদি একটু আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দেখাই, ধরেন কোথায় যেন, এই যে লিনিয়ার অ্যালজেব্রা। তো লিনিয়ার অ্যালজেব্রাটা আজকে আমার ধরার কথা ছিল, কিন্তু যেহেতু পারতেছি না, তো এই লিনিয়ার অ্যালজেব্রাটা আপনার এখানে যা যা আছে সেগুলো কোত্থেকে শিখবেন ওটা হচ্ছে আমি লাস্টের দিকে হচ্ছে ক্লাসের মধ্যে বলে দেবো যখন আমি এগুলো করাবো। বিভিন্ন ম্যাট্রিক্স ভেক্টরের অংশটুকু আছে, যেমন বিভিন্ন ধরনের যে ইকুয়েশনগুলো আছে এটা কিভাবে কাজ করে, সেই জিনিসগুলো আমি আজকে দেখানোর কথা ছিল, বাট দেখানো যাচ্ছে না সময়ের জন্য। হোপফুলি আমার নেক্সট ক্লাস থেকে ভালোভাবে দেখতে পারবো। তো আমরা যদি এখন যে কোর্সের মডিউলটা দেখলাম, যদি এটাকে আমরা ছোট্ট করে যদি বলি, আমরা লিনিয়ার অ্যালজেব্রা শিখবো, বেসিক স্ট্যাটিস্টিক্স শিখবো, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স শিখবো, স্যাম্পলিং শিখবো, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন শিখবো, এক্সপ্লোরেটরি অ্যানালাইসিস শিখবো, রিগ্রেশন অ্যানালাইসিস শিখবো, প্রজেক্ট শিখবো। মানে এখানে আপনার প্রত্যেকটা যদি আমি 2 ঘন্টা করে যদি ক্লাস ধরি, 1.5 থেকে 2 ঘন্টা, তাহলে আমার এখানে টোটাল 12টা ক্লাস যদি হয়, তাহলে আমি এখানে মধ্যে 24 আওয়ার্সের মতন লেকচার, এবং লাইভে, নট রেকর্ডেড। রেকর্ডেড অন্যান্য জায়গায় আপনি হয়তো দেখবেন যে কেউ বলবে যে 50 বা 60টা ভিডিও, ঠিক আছে? তো 50-60টা ভিডিও, যদি আমি 60টা ভিডিও যদি ধরি, প্রত্যেকটা ভিডিও হচ্ছে 10 মিনিটের, তাহলে আমার কত হয়? 600 মিনিট। 600 মিনিটকে যদি আমি 24 দিয়ে ভাগ করি, দেখেন তো কত হয়? আমি যদি 600 মিনিটকে 24 দিয়ে ভাগ করি, সরি 600 মিনিটকে 60 দিয়ে ভাগ করব, 60 মিনিটে 1 ঘন্টা, তাই না? 10 ঘন্টা, মানে রাফলি আপনার 8 থেকে 10 ঘন্টার লেকচার থাকে আর কি। তো আমি আপনাদেরকে যখন লাইভে করাবো, একটা তুমি লাইভে দেখাবো, রেকর্ড থাকবে না, এই কারণ রেকর্ডে হচ্ছে মূলত মেইন যে মেন্টর তারা খুঁজে পাওয়া যায় না। অনেকে বলে যে মেন্টরের সাপোর্ট, কিন্তু আসলে মেন্টরের সাপোর্ট খুঁজে পাওয়া যায় না। তো এত ভিডিও আসলে থাকেও না, আমি ইচ্ছে করে বাড়ায় বলছি, এত ভিডিও থাকে না। দেখা যায় যে আপনি অন্যান্য জায়গায় দেখবেন যে কিছু রেকর্ড কোর্সও দিবে, কিন্তু ওই রেকর্ড কোর্সে 10 মিনিটের ভিডিওতে এত কিছু জিনিস আপনাকে কেউ এক্সপ্লেন করবে না বা বলবে না, কোথাও করবে না। আমরা আসলে একটু ডিটেলসে করাই, মানে এটা হচ্ছে আমাদের ফিলোসফি যে ভাই আপনি শিখলে ভালো করে শিখেন, নাহলে শেখার দরকার নেই। এটার কিছু ভালো দিক আছে, খারাপ দিক আছে, আপনাদেরকে আমি একটু অনেস্টলি বলি। সেটা হচ্ছে কি, যে এই যে আপনাদের এখন 2409 আছেন, 101112, প্রত্যেকটা ব্যাচ থেকে মোটামুটি 15 থেকে 20% মতো স্টুডেন্ট ড্রপ আউট হয়। আমরা খারাপ পড়াই বলে ড্রপ আউট হয় না, তারা নিতে পারে না, বলে ভাইয়া এত কঠিন, ভাইয়া কি দরকার এগুলার। আমরা তো বুঝি যে কেন দরকার। আমরা চাইলে হচ্ছে অনেক কিছু ছোট ছোট করে হচ্ছে শর্টকাটে হচ্ছে 2 মাস 3 মাসে শিখে যেতে পারি, ক্র্যাশ কোর্সের নাম করে, কিন্তু তাতে আসলে আপনার টাকা নষ্ট হবে, সময় নষ্ট হবে, এফোর্ট নষ্ট হবে। উল্টা পরে আমাদেরকে গালিগালাজ করবেন যে কি শিখাইছে। তা আমরা হচ্ছে একটু একাডেমিকলি চিন্তা করি, যেহেতু আমি নিজে একাডেমিশিয়ান, আমাদের যিনি ফাউন্ডার তিনি হচ্ছে পিএইচডি করা একাডেমিশিয়ান। আমরা চাই যে যেহেতু আমরা শেখাচ্ছি, পড়াচ্ছি, পড়ালে ভালো মতো পড়াই, নাহলে পড়ানো দরকার, নাহলে একাডেমি বন্ধ করে দিই। আমরা ওই যে শর্টকাটে জাস্ট হচ্ছে 2 মাসে 1 মাসে আপনাকে কিছু টুলস ধরাই দিয়ে বলবো যান আপনি পরের মাস থেকে মাসে 20-30 হাজার 1 লাখ টাকা কামাই করবেন, ওইসব কথা সে খুব ফালতু জিনিসপত্র আমরা বলি না। আমরা বলি যে আপনি আসবেন 5 মাস, প্রত্যেকটা ক্লাস করবেন, ধরে ধরে থাকবেন, আপনাদেরকে আমরা শেখাবো, অ্যাসাইনমেন্ট দিব, কুইজ দিব, এগুলো চেক করাবো, আমাদের মেন্টর অ্যাসিস্ট থাকবে, আপনার সাথে আমরা কথা বলবো, বুঝবো কোথায় সমস্যা, সলভ করব। কিন্তু আপনি যেন 5 মাস পরে এখান থেকে বের হয়ে একটা ভালো জায়গায় যেন জবে ঢুকতে পারেন, মানে অ্যাটলিস্ট জবের জন্য যেন নিজেকে তৈরি করতে পারেন। ওই 1-1.5 মাস বা 2 মাসের জন্য আসলে আমরা ওরকম ভাবে করি না। হ্যাঁ, যদিও আসলে কথাটা কন্ট্রাডিক্টরি হয়ে যায়, কারণ আপনি হয়তো তখন আপনার বলবেন যে ভাই তাহলে আপনি স্ট্যাটিস্টিক্স 1.5 মাসে কি করা দিচ্ছেন। আমি স্ট্যাটিস্টিক্সে 1.5 মাসে আপনাকে ফাউন্ডেশন দাঁড় করা দিচ্ছি, এটাই কিন্তু শেষ না। স্ট্যাটিস্টিক্সের এই কিন্তু শেষ না, এটা হচ্ছে ফাউন্ডেশন। আমি আপনাকে ফাউন্ডেশন দাঁড় করা দিচ্ছি, এরপরে আপনি একটা ওয়ে পেয়ে যাবেন যে আচ্ছা পরবর্তীতে আমি কোথায় যাব। আমি আপনাকে ওই গাইডলাইনটা হাতে ধরা শেখানোর চেষ্টা করতেছি বা শেখাচ্ছি, বা এই ব্যাচে আমি শেখাবো। এটা হচ্ছে আমাদের ফিলোসফি বা আমার ফিলোসফি এজ এ কো ফাউন্ডার, যে আমরা আপনাকে ধরে বেঁধে ভালোভাবে একদম মানে রুট লেভেল থেকে শেখানোর চেষ্টা করব। এখন যদি আপনি বলেন যে না ভাইয়া আমার আসলে এত টাইম নেই, আমি পারবো না, বা হচ্ছে আমি এখন এই এত কিছু বুঝতে চাই, যেটা আমি হচ্ছে 2 মাসের মধ্যে ইনকাম করতে চাই, আমাকে ইনকাম করার পথ বলেন,
বা কি শিখলে আমি ইনকাম করতে পারবো, তাহলে বলবো যে আমাদের এখানে কোর্স করার দরকার নেই, আগে না করে দিই যে কি দরকার, পরে শুধু শুধু আপনারা নিজে গালিগালাজ করবেন আমাদেরকে। আচ্ছা, তো সরি, দেখা যায় যে কথা বলতে গিয়ে অনেক কিছু নিয়ে চলে আসে কথা। তো এই যে ড্রপ আউট হয়, ড্রপ আউটের পিছনে কারণ হচ্ছে তাদের নিজেদের পার্সোনাল কারণ, হয়তো শিডিউল মিলতেছে না, হয়তো পেমেন্টের হয়তো কোনো সমস্যা হতে পারে, অথবা বুঝতেছে না, কাভার দিতে পারতেছে না, এরকম। আপনাদের 2409 এর যারা আছেন এর মধ্যে 2-3 জন কিন্তু আমাদের 2412 তে শিফট করছে, আবার 2412 তে কিছু ইয়া হয়েছে, ড্রপ আউট হয়েছে, তারা আমাকে বলতেছে, আমাদেরকে ইমেল করছে যারা নেক্সট ইয়ারে আমাদের জানুয়ারিতে যেটা শুরু হবে ওইটাতে শিফট করবে। মানে মানে তারা চাচ্ছেন কিন্তু তারা হয়তো ওইভাবে টাইম দিতে পারতেছেন না, অ্যান্ড উই অ্যাপ্রিসিয়েট দ্যাট যে আপনি ট্রাই করতেছেন। 2 মাসের মতো সময়টা 2টা করে সপ্তাহে ক্লাস নিব আমি, রবিবার এবং বুধবার 1.5 থেকে 2 ঘন্টা করে ক্লাস হবে। তো আপনার এখানে, ও আচ্ছা 2 মাস না, সরি, এখানে তো 1.5 মাস হবে। আপনার এখানের মধ্যে ক্লাস হবে আপনার 12 থেকে 13টার মতন, ঠিক আছে, 9:30 থেকে 11টা 11:30 পর্যন্ত, বা 11টা 11:15 পর্যন্ত হবে। আচ্ছা, এগুলো কিছু হাবিজাবি কথাবার্তা, এটা হচ্ছে সামারিটা। তো স্ট্যাটিস্টিক অ্যানালাইসিস উইথ পাইথন 2409 সানডে অ্যান্ড ওয়েডনেসডে 9:30 থেকে 11টা পর্যন্ত আপনার ক্লাস হবে এখানের মধ্যে 12 থেকে 13টা। রেকর্ডেড আমি কিছু দিব, জিরো মানে হচ্ছে একদম জিরো না, আমি হচ্ছে বেসিক 2-3টা ভিডিও দিব আর কি, আপনার নাম পাই পান্ডাসের। নাম্বার অফ আওয়ার্স সব মিলে প্রায় 35 থেকে 40 ঘন্টার মতো হবে। তো লিমিটেড অফারে 1800 টাকা, এর কমে আসলে পসিবল না। আপনারা যদি এরপর আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে ভাই আপনি অন্য জায়গায় দেখতে পারেন, কারণ লাইভ কোর্সে যা যা শেখাবো, যতটুকু ইনডিটেলসে শেখাবো 1.5-2 ঘন্টার লাইভ ক্লাসে, তাতে আসলে 1800 টাকা অনেক কমই হয়ে যায় অনেস্টলি স্পিকিং। আজকে থেকে শুরু হচ্ছে, যদি সব ঠিকঠাক থাকে, যদি ইনশাল্লাহ বেঁচে থাকি, তাহলে এই ব্যাচ আগামী ফেব্রুয়ারির লাস্ট উইকে শেষ হবে। এই হচ্ছে মোটামুটি আমার পার্ট শেষ। এখন আমি আজকের ক্লাসটা হয়তো আমি টাচ করতে পারবো না, আই এম সরি অ্যাবাউট দ্যাট, বাট ইনশাল্লাহ আমরা লিনিয়ার অ্যালজেব্রা নেক্সট ক্লাসে, মানে নেক্সট রবিবার দিন একদম 9:30টায় ক্লাস শুরু করবো, 9:32-এ আমি লিনিয়ার অ্যালজেব্রা শুরু করবো। ওই দিন আর কোনো হাবিজাবি কথাবার্তা বলবো না, আজকে তো অনেক হাবিজাবি কথাবার্তা বলে ফেলছি আপনার সাথে। আপনি কিছু কোশ্চেন আমি হয়তো আনসার এখন দিব, তখন যা দেওয়ার আজকে দিয়ে দিব। নেক্সট ক্লাসে আমরা এই লিনিয়ার অ্যালজেব্রা ডিরেক্ট রবিবার দিন ইনশাল্লাহ 9:30টায় 9:32 থেকে শুরু করব। এখন আমাকে বলেন যে যেহেতু এখন অলরেডি বাজে 10:40, 11টা যদি শেষ করতে চাই, হাতে আছে 10-15 মিনিট 20 মিনিটের সময়, যদি আপনাদের কোর্স নিয়ে, কোর্সের কারিকুলাম নিয়ে, আমাকে নিয়ে, আমাদের একাডেমি নিয়ে, অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে, অ্যাডমিশন প্রসেস নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। রানিং স্টুডেন্ট যারা আছে তারাও কোশ্চেন করলে করতে পারেন। আমি এখানে নতুন তেমন দেখতে পাচ্ছি না। আচ্ছা, গোলাম রব্বানি আছেন, তৌফিক এলাহি আছেন, বাকি তো সবাই নতুন, সরি আমাদের আগের ব্যাচের, রানিং ব্যাচের 2 জন বা 3 জন, হয়তো আরো কয়জন ছিলেন, 26 জন ছিলেন, এখন 18 জন দেখতে পাচ্ছি। তাহলে আর কোনো কোশ্চেন নেই কারো না? ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক কি ভাই, এটা কি দরকার আছে? হ্যাঁ দরকার আছে। ওই যে হাইপোথিসিস টেস্টিংটা আছে না, হাইপোথিসিস টেস্টিং, তারপর ডেটাগুলোর মধ্যে যেই কোলিনিয়ারিটি বা হচ্ছে আপনার দুইটা ভেরিয়েবলের মধ্যে তাদের মধ্যে ইন্টার রিলেশনশিপ, হ্যাঁ ওই জিনিসগুলা করতে গেলে আপনার হচ্ছে আপনার ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সের প্রয়োজন হয়। তো ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সে আমরা হচ্ছে পপুলেশন এবং স্যাম্পল নিয়ে কাজ করি, এবং আপনার ধরেন হচ্ছে এই যে 5ই আগস্টের কথা যদি বলি, এখন বেশিরভাগ মানুষ 90%-এর উপর মানুষ তারা, মানে এই যে ধরেন আমি একটা কথা বলে ফেললাম 90%, হ্যাঁ বলাটা সরাসরি ভাবে বলাটা উচিত না। ধরেন এখন আপনি জরিপ করতেছেন যে আওয়ামী লীগ গভর্নমেন্ট বা শেখ হাসিনা আসলে কতজন চায় বা চায় না। আপনি তো চাইলে পুরো বাংলাদেশে সবাইকে পোষণ করতে পারবেন না, বা আপনার অত সময় নাই। আপনি এলাকা ভিত্তিক হয়তো 10 জন 20 জনকে জিজ্ঞাসা করলেন, তো এরকম আপনি হচ্ছে 10টা এলাকা থেকে 10 জনকে জিজ্ঞাসা করলেন 100 জন। আপনি চিন্তা করলেন যে আপনার ওই এলাকা টোটাল পপুলেশন যদি 5 লাখ হয়, 100 হচ্ছে আপনার স্যাম্পল। এখন আপনি স্যাম্পলের উপর অ্যানালাইসিস করে হাইপোথিসিস টেস্ট করে দেখবেন যে আপনার 5 লাখের উপরে যে আইডিয়াটা আছে সেই আইডিয়াটা কতটুকু যুক্তিযুক্ত।
যদি আপনার কোশ্চেন বা আপনার অবজেক্টিভ যদি এটা এরকম হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমার ইনফরমেশন স্ট্যাটিস্টিক্সের নলেজ লাগবে, হাইপোথিসিস টেস্টিং করতে হবে। বা যদি আপনি বলেন যে লাইক ফর এক্সাম্পল আমি যদি বলি দুইটা ফ্যাক্টরি, দুইটা ফ্যাক্টরি হচ্ছে জুতার ফ্যাক্টরি, হ্যাঁ, একটা হচ্ছে ধরেন বাটা, একটা হচ্ছে অ্যাপেক্স, দুজনই হচ্ছে শীতের শীতের যেই শুগুলো আছে বা যেই মানে কেটস গুলো আসলে বলতেছি না, আমি বলতেছি যে উঁচু যে শুগুলো আছে, নামটা মনে নাই, এগুলো হচ্ছে তারা তৈরি করতেছে, এই শীতের সময় সেল করবে। এখন দুইটা ফ্যাক্টরিতে হচ্ছে একই ধরনের মডেল তৈরি করতেছে, তো দুইটার কিছু কোয়ালিটি ডেটা আপনার কাছে আছে। এখন আপনি এখান থেকে কিভাবে অ্যানালাইসিস করবেন যে আসলে কোনটা বেটার? আপনাকে অবশ্যই একটা রেফারেন্স ভ্যালু দেওয়া হবে যে হ্যাঁ, স্ট্যান্ডার্ড হয়তো এত মিলিমিটার বেশি হইলে সেটা খারাপ, নাহলে এত কম হলে ভালো, অথবা এটা রাউন্ডনেস অথবা এটা সফটনেস, এরকম কিছু আপনার মেজারমেন্ট দেওয়া আছে। তো আপনাকে তখন করতে হবে কি, এখান থেকে স্যাম্পল হিসাব করতে হবে যে আসলে এই ডেটা থেকে আমি কেমনে বুঝবো যে আমার বাটার এই জুতাটা বেটার হবে নাকি আইপ্যাক্সের জুতাটা বেটার হবে। এইটার জন্য আমার ইনফরমেশন স্ট্যাটিস্টিক্সটা জানা দরকার, ওই যে ওইখানে কিছু আমার টেস্ট করতে হয়। ভাইয়া ক্লিয়ার? আরমান? আচ্ছা, ওকে। আর কারো কোশ্চেন নাই? ঠিক আছে, যদি না থাকে আমি স্ক্রিনটা অফ করে দিই। তাহলে আমরা এখানের মধ্যে যারা আছি তারা মোটামুটি প্রায় সবাই এখানে আমাদের 2409 স্টুডেন্ট। নতুন 2-3 জন আছে এখানের মধ্যে, আজকে আমি দেখতে পাচ্ছি না অবশ্য, আমার সাথে 2 দিন আগে কথা হয়েছে, রবিবার থেকে অত শুরু করবে, সমস্যা নাই। সো আমরা রবিবারে আমাদের যে প্রথম পার্টটা ওটা দিয়ে আমরা শুরু করবো ইনশাল্লাহ। আর আমি গুগল ক্লাসরুমে প্রথম 2-3টা লেকচার কিছু মেটেরিয়াল আপলোড করে দেবো, আমি সময় পাচ্ছি না, আজকে রাতে না হলেও কালকে আমি আপলোড করে দেবো। আর আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে 2409 স্ট্যাটস, ওটার মধ্যেই আপনারা সব ইনফরমেশন পাবেন, আপডেট পাবেন। আমি গুগল ক্লাসরুমে দেওয়ার পরে ওখানে গ্রুপে লিখে দিব যে হ্যাঁ আমি এটা করছি, আপনি আপলোড করছি, আপনারা দেখে নেন। আজকের ক্লাসের ভিডিওটা রেকর্ড হচ্ছে, সব ক্লাসে ভিডিও রেকর্ড হবে, ভিডিওর যে ফাইল সেটা আজকের ক্লাসটা হচ্ছে গিয়ে ধরো ইন্ট্রোডাক্টরি ক্লাস, এটা ওপেন থাকবে সবার জন্য, ওপেন ফর অল, এটার লিঙ্কটা আমি দিয়ে দিব। নেক্সট ক্লাস বা তার পরের ক্লাস থেকে ভিডিওগুলো সব প্রাইভেট হবে, আপনারা এতদিন ধরে যেভাবে প্রাইভেট ভিডিও দেখে আসছেন সেমভাবে আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব। আমার মনে হয় আমি আমার দিক থেকে সব ক্লিয়ার করছি, তারপর যদি আপনাদের মনে কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে করতে পারেন। নাই কোশ্চেন নেই না?